আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আপনাদের অনেকের সাথে আমি সি প্রোগ্রামিং এ ছিলাম। আমাদের কিউবিটের সি প্রোগ্রামিং ব্যাচের অনেক স্টুডেন্ট আপনাদের এখানে আছেন দেখতেছি। সো আমি সাদমান হাফিজ। আপনাদের কিউবিট থেকে যে ডেটা স্ট্রাকচার কোর্স লঞ্চ করা হয়েছে সেটাতে আমি টিউটর হিসেবে আছি। সো আমি এই কোর্সটাতে চেষ্টা করব যে আমি যা জানি এবং এটাকে আরো কিভাবে মডিফাইলি আপনাদের জানানো যায় এবং আপনারা এখান থেকে কিভাবে উপকৃত হইতে পারেন, যে ট্যাকটিক্স গুলো ইউজ করে পরীক্ষাতে ভালো করা যায় বা কোডিং এ ভালো করা যায়, সেগুলো আপনাদের জানার চেষ্টা করব। সো আজকের আমাদের ডেটা স্ট্রাকচার প্রথম কোর্সে প্রথম ক্লাসে মূলত আমরা যেটা শিখবো সেটা আহ, না বাট ডেটা স্ট্রাকচার কোর্স জুড়ে আমরা কি কি শিখবো, মানে মূলত আমরা আজকে কোডিং শিখবো না, আজকে আমরা থিওরি পার্ট সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের পুরো সেমিস্টার জুড়ে আমরা কোন কোন জিনিসগুলো শিখতেছি, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। ঠিক আছে? আর আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসের লিংকটা সবার সাথে শেয়ার করে দেন। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ পরে আমরা ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমরা এখন শুরু করি। আর আপনারা যারা জয়েন করছেন আপনারা কাইন্ডলি লিংকটা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। আর যেহেতু 3টা ক্লাস ফ্রি, সো আমি চাচ্ছি যে আপনারা সবাই এটাতে এঙ্গেজড হন। সো আমাদের প্রথমে আমরা যেটা দেখবো যে আমরা এই পুরা কোর্স জুড়ে কি কি শিখবো, আমাদের মিডে কতটুকু পার্ট আছে, আমাদের ফাইনালে কতটুকু পার্ট আছে, এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। সো আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে আমরা আগে যেহেতু আমাদের বাই সেমিস্টার ছিল, আমরা 6 মাস জুড়ে একটা ভালো সময় পাইতাম। সো ওই 6 মাস জুড়ে আমরা এই জিনিসগুলাই শিখতাম, এই যে টপিক গুলো আছে এই টপিক গুলো আমরা জানতাম, কিন্তু আমরা একটু বেশি টাইম পাইতাম, তাই না? এবং যখন আমাদের ট্রাই সেমিস্টার করা হয়েছে 4 মাসের কোর্স, এখনো কিন্তু আমরা টপিক গুলো সেম আছে, সো আমাদের প্রেশারটা একটু বেশি আমাদের। সো আমাদের কোর্স ম্যাটেরিয়াল সেম আছে, বাট আমাদের টাইমটা একটু শর্ট হয়েছে। সো আমরা চেষ্টা করবো এই শর্ট টাইমের ভিতরে যত ইফিসিয়েন্টলি পসিবল এগুলাকে কভার করার। তো আমাদের এখানে আমরা যে আমাদের কোর্স আউটলাইন আছে সেগুলো আমরা এইভাবে সাজাইছি 18টা গ্রুপে। তো এখানে প্রথমটাতে কোর্স আউটকাম ডিসকাশন, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। এই যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা এটা আমরা হালকা জানবো। দেন ক্যারিয়ার প্যাথ অফ প্রবলেম সলভিং, অল অ্যাবাউট সি প্রোগ্রামিং। এখন এই 4 নাম্বারটাতে আমাদের কোর্সটা ডেটা স্ট্রাকচার, বাট আমাদের ভার্সিটিতে, যদি আমরা আমাদের ভার্সিটির কথা চিন্তা করি, আমাদের ভার্সিটিতে মূলত ডেটা স্ট্রাকচারটা সি প্রোগ্রামিং এর বেসিসেই করা হয়, যে সি প্রোগ্রামিং কে কেন্দ্র করে আমরা ডেটা স্ট্রাকচারটা করি। সো আমাদের অলরেডি আমরা সি প্রোগ্রামিং করে আসছি, পিপিএস আমরা অলরেডি করে আসছি, হ্যাঁ। সো ওইখানে আমাদের যে গ্যাপস গুলা ছিল বা যে ল্যাকিংস গুলা ছিল, আমরা চেষ্টা করব আমরা এই কোর্সটাতে এই গ্যাপস গুলাকে, ঠিক আছে। সো আমরা সি প্রোগ্রামিং এর বেসিক যে ফান্ডামেন্টাল টপিকস ছিল সেগুলো এখানে কভার করব। দেন আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে আমরা জানবো, সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার এটা সম্পর্কে জানবো। এটা অবশ্য আমরা গত সেমিস্টারে পড়ছিলাম, অর্থাৎ আমরা পিপিএস এ এটা আমাদের শেখানো হয়েছিল, এটা আমরা আবার কভার করব। লিঙ্ক লিস্ট ইন্ট্রোডাকশন এন্ড লিঙ্ক লিস্ট ক্রিয়েট এন্ড ডিসপ্লে, আদার্স অপারেশন লিঙ্ক লিস্ট সম্পর্কে, টাইপস অফ লিঙ্ক লিস্ট, স্ট্যাক ইন্ট্রোডাকশন, অ্যাপ্লিকেশন অফ দ্য স্ট্যাক, ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স এন্ড কিউ। এই যে আমাদের 14 নাম্বার পর্যন্ত যে টপিকগুলো আছে এই টপিকগুলো কভার করার মাধ্যমে আমরা আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সের মিড টার্মের যে টপিকস গুলো আছে সবগুলোকে আমরা কভার করে ফেলতে পারবো। সো এই 14 পর্যন্ত আমাদের যে টপিক গুলো আছে এগুলো মূলত আমাদের মিড মিড টার্মের টপিক, এবং বাকি যে টপিক গুলো আছে এই টপিক গুলো আমাদের 15, 16, 17, 18। এই যে আমাদের বাকি যে পাঁচটা ক্লাস আছে এই ক্লাসগুলো আমাদের মূলত ফাইনালের যে টপিক গুলো আছে এগুলাকে কভার করে, যেখানে আমাদের আছে ট্রি এন্ড আমাদের মেইনলি আছে গ্রাফ। এই যে টপিক গুলো এগুলো আমরা ফাইনালে কভার করব। এবং আমাদের আমরা জানি যে আমাদের ডেটা স্ট্রাকচারের ল্যাব আছে, তাই না? এবং ল্যাবে আমাদের যে সমস্যাটা হয়, যে সমস্যা না, ল্যাবে আমাদের প্রজেক্ট করতে হয়, তাই না? সো আমাদের এই কোর্সটাতে আমরা অবশ্যই প্রজেক্ট গাইডলাইন নামের একটা সেগমেন্ট আছে, যেটার সাহায্যে আমরা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য আপনাদের যে যে সাপোর্ট লাগে সেগুলো আমরা প্রোভাইড করব। নট ডিরেক্টলি আমরা প্রজেক্ট করে দিব এরকম না, আপনি প্রজেক্ট করবেন, আপনার প্রজেক্ট করার সময় আপনার যদি কোনো সহায়তার প্রয়োজন হয় সেগুলো আমরা করব। গেল। এবং আমাদের যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি, আমরা দেখছি যে আমাদের লাস্ট সেমিস্টারের আগের সেমিস্টার গুলোতে আমরা যখন ফাইনালের কোশ্চেন দেখছিলাম, ফাইনালের কোশ্চেনে আমাদের তেমন একটা কোডিং পার্ট ছিল না। বাট লাস্ট সেমিস্টারে যেটা হইছে, আমাদের যে ল্যাব প্রজেক্ট হয়, ল্যাবে যে ডেটা স্ট্রাকচারের প্রজেক্টটা হয়, সেই প্রজেক্ট থেকে আমাদের ফাইনাল টার্মের কোশ্চেনে একটা পোর্শন কিন্তু আসছিল, একটা ফাইনালের যে থিওরি আছে সেই থিওরিতে আমাদের যে এই যে আমাদের যে থিওরি আছে, ডেটা স্ট্রাকচারের তো দুইটা ভাগ, তাই না? একটা ডেটা স্ট্রাকচার ল্যাব আর একটা আমাদের থিওরি। সো ল্যাবে আমরা যে প্রজেক্ট করছিলাম, আমাদের
ফাইনালের যে কোশ্চিন হয়েছে সেই ফাইনালের কোশ্চিন আমাদের এই প্রজেক্ট থেকে, প্রজেক্ট বেসড কোশ্চিন আমাদের এখানে আসছিল। সো আমরা হচ্ছে এটাও কভার করার চেষ্টা করব। সো আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমাকে একটু রেসপন্স করেন, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এই যে কোর্স ম্যাটেরিয়াল, এটা সম্পর্কে আপনাদের কি কোনো কোশ্চিন আছে যে হচ্ছে আহ, এগুলা সম্পর্কে আপনারা আগে জানছেন, বা হচ্ছে এগুলার মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো সম্পর্কে কোনো কোশ্চিন থাকলে আমাকে জানাতে পারেন। আচ্ছা, সো আমরা হচ্ছে আগাই একটু। সো এইখানে আপনারা যদি হচ্ছে এই যে 1 থেকে 14 পর্যন্ত টপিক দেখেন, এই 1 থেকে 14 পর্যন্ত টপিকে আপনারা দেখবেন যে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত টপিকে সবচেয়ে বেশি যে জিনিসটা এখানে লেখা আছে সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। দেখেন সবচেয়ে বেশি আছে লিঙ্ক লিস্ট। হ্যাঁ, এবং মেইনলি আপনি যখন হচ্ছে লিঙ্ক লিস্টটা, আপনার ডেটা স্ট্রাকচারের যে কোর্স আছে, ডেটা স্ট্রাকচার কোর্সে আপনি যখন লিঙ্ক লিস্টটা ভালো মতো আয়ত্ত করবেন, তাহলে আপনার আর বাকি কোনো টপিকে আর আর আটকাবে না। বাকি সবগুলা টপিকই মূলত লিঙ্ক লিস্টের বেসিসেই হচ্ছে যে একটু অন্যভাবে সাজানো হয়। ঠিক আছে, যে এক একটাতে লিফো প্রিন্সিপাল, মানে বিভিন্ন প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল গুলো ইউজ করে লিঙ্ক লিস্টকেই আমরা বিভিন্ন ভাবে কি করি, ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, সো এই কারণে আমাদের এই যে কোর্স যে ম্যাটেরিয়ালস আছে এখানে হচ্ছে লিঙ্ক লিস্টকে বেশি প্রাধান্য দেওয়া হবে, যাতে আপনারা ইন ডেপথে শিখতে পারেন। সো আপাতত আমি এটা বলতেছি যে ডেটা স্ট্রাকচার আপনারা শুধুমাত্র থিওরির যে সাপোর্ট এইটাই পাবেন না, একই সাথে হচ্ছে আপনারা যে ল্যাব আছে, ল্যাবে যে প্রজেক্ট পার্টে যেন আপনাদের কোনো সমস্যা না হয়, অর্থাৎ আপনার প্রজেক্ট পার্টের জন্য যে কোডিং নলেজটা আপনার ডেভেলপ করা উচিত, আমরা একই সাথে সেটাও ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি। সো আমাদের কোর্সের নাম যেহেতু ডেটা স্ট্রাকচার, আমাদের হচ্ছে প্রথমেই জানতে হবে ডেটা কি। হ্যাঁ, সো আপনারা কেউ কি বলতে পারবেন ডেটা কি? আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে একটা সংজ্ঞা দেখি। হ্যাঁ, যে ডেটা ইজ র আনপ্রসেসড ফ্যাক্টস এন্ড ফিগারস উইদাউট কনটেক্সট। সো এটা পড়ে অনেকের বুঝতে পারার কথা যে ডেটা কি। ডেটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি, যখন আমরা হচ্ছে 9-10-এ যখন আমরা পড়ছিলাম, তখন আমাদের কিছু ইয়ে ছিল, আহ, তথ্য উপাত্ত নামের কিছু চ্যাপ্টার ছিল, ওইখানে কিন্তু আমরা ডেটা নিয়ে কাজ করছিলাম, তাই না? তো ওইখান থেকে যদি আমরা দেখি, ডেটা ইজ র আনপ্রসেসড ফ্যাক্টস এন্ড ফিগার উইদাউট কনটেক্সট। ঠিক আছে, সো এখন যদি আমি এখানে লিখি যে 25, 47, 67, এরকম আমি কিছু নাম্বার লিখলাম। এই যে একটা কিছু আমি হচ্ছে এখানে তথ্য দিলাম, এগুলো দেখে কি আমি কিছু বুঝতে পারতেছি এগুলো আমি কি দিছি বা এটার কনটেক্সট কি? এটা দেখে সাধারণ মানুষ কি কিছু বুঝতে পারবে? পারবে না। তাহলে কি ডেটা ইজ র আনপ্রসেসড ফ্যাক্টস এন্ড ফিগারস উইদাউট কনটেক্সট। এটা কি কি হইতে পারে? ফিগারও হইতে পারে, অথবা ফ্যাক্টস হইতে পারে, নাম্বারস হইতে পারে, বিভিন্ন কিছু হইতে পারে, কিন্তু কোনো কনটেক্সট ছাড়া, অর্থাৎ ডেটা থেকে আমি কোনো কনটেক্সট পাচ্ছি না, তাই না? ইট ইজ দ্য ফাউন্ডেশনাল এলিমেন্ট অফ ইনফরমেশন। সো এখানে আমরা একটা কথা বললাম, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফরমেশনের একটা ফাউন্ডেশনাল এলিমেন্ট। এখন আমাদের জানতে হবে ইনফরমেশন অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, সো প্রথমে আমরা এক্সাম্পল দেখি ডেটার এক্সাম্পল এখানে দেখতেছি আমরা। এ লিস্ট অফ নাম্বারস আছে, এখানে বেশ কিছু নাম্বারস আমরা দেখতে পাচ্ছি। তারপর টেম্পারেচার রিডিংস আছে, এই টেম্পারেচার রিডিংস থেকে কিন্তু আমরা কিছু দেখতে পারবো না। তারপর হচ্ছে এখানে কিছু নাম আছে, তাই না? সো আমাদের এটা হচ্ছে ডেটা। এখন আমাদের দেখতে হবে ইনফরমেশন অ্যাকচুয়ালি কি। আমাদের প্রথমে দেখতে হবে ডেটা কি, তারপর আমরা দেখবো এখন ইনফরমেশন কি। এখন আমরা ইনফরমেশনের সংজ্ঞা যদি দেখি, ইনফরমেশন হচ্ছে ডেটা থেকেই প্রাপ্ত। ডেটাকে যদি আমরা প্রসেস করি, প্রসেস করে যদি আমরা কনটেক্সট দিতে পারি, অথবা ডেটাকে প্রসেস করার পরে যদি আমরা হচ্ছে কোনো মিনিং দিতে পারি, তখনই আমরা সেটাকে কি বলতেছি, ইনফরমেশন বলতেছি। ঠিক আছে, ইট ইজ ইউজফুল ফর ডিসিশন মেকিং এন্ড গেইনিং ইনসাইটস। এই ওয়ার্ডটার একটা তাৎপর্য আছে, আমি একটু পরে বলতেছি এটা। সো ডেটা কি? ডেটা হচ্ছে র, ডেটা ইজ র। আর ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে এই যে র যে ডেটাটা আছে, র ডেটাটাকে আমি প্রসেস করার পরে আমি একটা মিনিং দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি, ইনফরমেশন। তাহলে আমি যদি এখন বলি আমাদের কম্পিউটারে আমরা কি দিচ্ছি, ডেটা দিচ্ছি। কম্পিউটার কি করতেছে, একটা প্রসেসিং মেশিন না, এটা কি করে, প্রসেস করে না ডেটা। সো আমি ডেটা দিচ্ছি, কম্পিউটার সেটাকে প্রসেস করে আমাকে আউটপুট দিচ্ছে। তাহলে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে আমাদের ইনফরমেশন, তাই না? সো এই যে ডেটা, ডেটা নিয়ে যে কাজ, ডেটা কিভাবে আমাদের এখানে স্টোর করতেছি আমরা, ডেটা আমরা যে আউটপুট পাইলাম, আউটপুট পাওয়ার সময় আমরা কি বেশি সময় লাগাচ্ছে নাকি কম সময় লাগাচ্ছে, কেন বেশি সময় লাগতেছে আমাদের আউটপুট পেতে, বা এক্সিকিউট হইতে আমাদের কেন বেশি সময় লাগতেছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের যে ডেটা স্ট্রাকচার কোর্স আছে, এই ডেটা স্ট্রাকচার কোর্সে আমরা এটা নিয়ে পড়ালেখা করব। ঠিক আছে, সো এখন আমরা যাই, আমরা এখন ডেটা সম্পর্কে জানলাম, এখন আমরা ডেটা স্ট্রাকচার সম্পর্কে যাব। তার আগে আমি হচ্ছে একটা উদাহরণ দেই, যে ইনফরমেশনের একটা উদাহরণ দিচ্ছি আমি এখানে। ঠিক আছে, ওকে। সো এই জায়গায় থেকে আমি যদি বলি
যে এ লিস্ট অফ নাম্বার 23, 23, 45, 67, এটাকে আমি যদি বলি দ্য অ্যারে ইজ ইন ইনক্রিজিং অর্ডার। সো আমরা এখানে কি বললাম, 23, 45, 67 এগুলো হচ্ছে কি, এগুলো এক একটা নাম্বার। কিসের কিসের এলিমেন্ট এগুলো? এগুলো একটা অ্যারের এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো কি অর্ডারে আছে? ইনক্রিজিং অর্ডারে আছে না? তখন এটা কি হয়ে গেল, এটা একটা আমাদের মিনিং দিচ্ছে না যে এটা একটা অ্যারে এবং এটা ইনক্রিজিং অর্ডারে আছে, অর্থাৎ আমাদের এখানে একটা কনটেক্সট দিচ্ছে, তাই না? অথবা আমি যদি টেম্পারেচার রিডিংস এইখান থেকে আমি ধরে নাও আমার একটা কম্পিউটার আছে, কম্পিউটারে আমি টেম্পারেচারের যে ডেটাগুলো আছে র ডেটাগুলো দিচ্ছি, যে 25 দিলাম, তারপরে 30 দিলাম, 28 দিলাম, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো পাওয়ার পরে আমার কম্পিউটার কি করলো, এগুলাকে প্রসেস করলো, প্রসেস করে সে একটা আউটপুট দিল এরকম, দা এভারেজ টেম্পারেচার ইজ, ধরে নিলাম আমি হচ্ছে 27, ঠিক আছে? তাহলে এই যে আমাদের একটা কি দিচ্ছে, এখানেও আমাদের কিন্তু নাম্বার দিচ্ছে বা ডেটা দিচ্ছে, কিন্তু কি দিচ্ছে, একটা প্রসেস ডেটা দিচ্ছে না? একটু আগে এই যে 25°C, 30°C, 28°C, এগুলা থেকে আমি কিছু বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি কিন্তু বুঝতে পারতেছি যে এগুলা থেকে কম্পিউটার কিছু হচ্ছে প্রসেস করে আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যেটা মিনিংফুল, তাই না? আবার যদি আমি বলি যে সাদমান, সুহি, আদিব, নীলিমা তারা একজন একে অপরের বন্ধু, তাহলে কি এটাও আমাদের কি দিচ্ছে, একটা মিনিং দিচ্ছে বা কনটেক্সট দিচ্ছে। বাট আমাদের যখন আমরা দেখবো সাদমান, সহি, আদিব, নীলিমা, তখন কিন্তু আমরা কোনো কনটেক্সট বুঝবো না, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেটা আর ইনফরমেশনটা হচ্ছে আমাদের কি, ইনফরমেশনটা আমাদের হচ্ছে যে কি, এই ডেটার যে প্রসেস যে রূপ সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন আমরা মেইনলি যাব ডেটা স্ট্রাকচারে, ঠিক আছে? সো এখন আমরা কেবল আমরা জানলাম কি ডেটা সম্পর্কে, এখন আমরা জানবো ডেটা স্ট্রাকচার সম্পর্কে, ঠিক আছে? সো এখানে ডেটা স্ট্রাকচার একটা ফর্ম এন্ড ডেফিনেশন দিয়ে আছে যে a data structure is a specialized format for organizing, processing, retrieving and storing data efficiently in a computer. এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, এটা আমাদের বুঝতে হবে। ডেটা স্ট্রাকচার বোঝার জন্য আমাদের এটা বুঝতে হবে। সো এখানে আমরা দেখতেছি a data structure is a specialized format। স্পেশালাইজড ফরম্যাট কেন? কারণ হচ্ছে কি, এই স্পেশালাইজড ফরম্যাটকে ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে ডেটাগুলো দিচ্ছি তাদেরকে আমরা কি করতেছি, অর্গানাইজড করতেছি, প্রসেস করতেছি, রিট্রাইভ করতেছি এন্ড স্টোর করতেছি। সো এই যে চারটা যে ওয়ার্ড আমি এখানে লিখছি, চারটা ওয়ার্ডই আমাদের কম্পিউটারের সাথে যায় না? যে কম্পিউটার একটা কি প্রসেসর, প্রসেসিং ডিভাইস, আমাদের প্রসেসর আছে, প্রসেসর বিভিন্ন কাজ করে করে আমাদের আউটপুট দেয়। তার মানে কি ডেটাকে ইউজ করে আমরা প্রসেসিং করছি, একটু আগে তো আমরা দেখলাম যে ডেটাকে ইউজ করে আমরা কিভাবে আউটপুট পাইলাম বা ইনফরমেশন পাইলাম। এবং এই যে ডেটা থেকে আমাদের ইনফরমেশন পাওয়ার আগের মুহূর্তে আমাদের একটা কি কি লাগছে, একটা মেশিন লাগছে, এই মেশিনটা আমাদের কি করছে, ডেটাকে প্রসেস করছে না? ডেটাকে প্রসেস করার পরে তো আমরা ইনফরমেশন পাইছি। তাহলে কি ডেটাকে আমাদের এমন ভাবে অর্গানাইজ করতে হবে বা স্টোর করতে হবে যাতে করে আমাদের কম্পিউটার, কম্পিউটার যে যন্ত্রটা আছে এইটা খুবই মানে কি বলবো এটাকে, খুবই ইফিশিয়েন্টলি সেটাকে কি করতে পারে, প্রসেস করতে পারে। অর্থাৎ ডেটাকে আমাদের এমন ভাবে রাখতে হবে, এমন ভাবে স্টোর করতে হবে যাতে আমাদের কম্পিউটার ওই ডেটাকে খুবই ইফেক্টিভলি, ইফিশিয়েন্টলি ওইটাকে ইউজ করতে পারে এবং আমাদের ইনফরমেশনটা জেনারেট করে দিতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের একটা সংজ্ঞা। সো এই সংজ্ঞাতে কারো কি কোনো সমস্যা আছে? সবাই কি বুঝতে পারছেন নাকি কঠিন লাগতেছে? আমাকে জানাতে পারেন একটু। আমি হচ্ছে আজকেই কোডিং এ যাচ্ছি না, আজকে হচ্ছে আমরা বেসিক্যালি দেখবো ডেটা স্ট্রাকচার কি, এগুলা কি নিয়ে ডিল করে। আমরা হচ্ছে, আপনারা কি জানেন আপনারা হচ্ছে গত সেমিস্টারেও কিন্তু হচ্ছে আননোয়িংলি ডেটা স্ট্রাকচার পড়ে আসছেন? এটা কি জানেন কেউ, যে গত সেমিস্টারেও কিন্তু আপনারা ডেটা স্ট্রাকচার একটা পার্ট করে আসছেন? আপনারা হচ্ছে গত সেমিস্টারে অ্যারে পড়ছেন না? অ্যারে ডেটা টাইপ, এই যে অ্যারে ডেটা টাইপ, এটা কিন্তু আমাদের হচ্ছে একটা ডেটা স্ট্রাকচারের একটা পার্ট। আমরা যখন হচ্ছে ডেটা স্ট্রাকচারের বিভিন্ন টাইপ দেখবো, হ্যাঁ, সো ওই টাইপগুলোর মধ্যে আমরা দেখবো যে কিন্তু অ্যারে আছে, ঠিক আছে? কিন্তু আমাদের এখন জানতে হবে যে এগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? যে কেন হচ্ছে আমরা অ্যারে কে ইউজ না করে আমরা নতুন একটা সিস্টেমকে নিয়ে আসতেছি, নতুন একটা ডেটা টাইপকে নিয়ে আসতেছি, এটাতে কি সমস্যা ছিল, এটাতে কি সুবিধাগুলো আছে, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো, ঠিক আছে? সো ডেটা স্ট্রাকচার সংজ্ঞা সম্পর্কে আমরা জানলাম। এখন এখানে আমি যে একটা ওয়ার্ড লিখছি ইফিশিয়েন্টলি এবং এটাকে আমি রেট করে রাখছি, এটার একটা কারণ আছে। যে একটা কম্পিউটার বা একটা প্রোগ্রাম, ঠিক আছে, কম্পিউটার তো না, কম্পিউটারকে তো আমি একটা কাজ দিলে কম্পিউটার কাজটা করে দিবে না। যেমন ধরেন আপনি যদি একটা ইমেজকে এডিট করতে চান, ঠিক আছে, তাহলে আপনার একটা কম্পিউটার আছেন, তাহলে কিন্তু আপনি ইমেজকে এডিট করতে পারবেন না। আপনাকে প্রথমে কি করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এডিটিং সফটওয়্যার, এডিটিং একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, দেন আপনি এটাতে কাজ করতে পারবেন, তাই না? সো ধরে নেন আপনি একটা একজন প্রোগ্রামার হিসেবে একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, একটা গেম অ্যাপ্লিকেশন, আচ্ছা গেম না, ধরে নেন একটা আপনি ক্যালকুলেটর বানাইছেন, ঠিক আছে? সো একটা ক্যালকুলেটর বানাইছেন,
দুইজন বন্ধু ধরে না, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এ যে ক্যালকুলেটরটা বানাইছে সে প্রপারলি ডেটা স্ট্রাকচার মেনটেন করেনি, যার কারণে সে যখন ডেটাকে স্টোর করতে গেছে তখন সে দেখছে যে তার বেশি ডেটা লাগতেছে। ঠিক ঠিক আছে, তো তার যে অ্যাপ্লিকেশনের সাইজ সেটা আমি ধরে নিলাম 10 MB হয়েছে। সে একটা হচ্ছে ক্যালকুলেটর বানাইছে যার সাইজ কি 10 MB। বি একজন ডেটা স্ট্রাকচার ইউজ করে একটা অ্যাপ্লিকেশন বানাইছে, সেম অ্যাপ্লিকেশন, ক্যালকুলেটর ইন্টারফেস থেকে শুরু করে সবকিছু সেম। সে একটা অ্যাপ্লিকেশন বানাইছে যেটার সাইজ 5 MB। ঠিক আছে, তাহলে আপনি যদি প্লে স্টোরে যান এবং দুইটাই যদি সেম অ্যাপ্লিকেশন আপনি দেখেন, আপনি অবশ্যই কোনটাকে প্রেফার করবেন? অবশ্যই আপনি 10 MB সরি 5 MB-টাকে প্রেফার করবেন না? যদি সবকিছু সেম থাকে অবশ্যই করবেন। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রামের যে কোডিং আছে, এই কোডিং এ আমরা কি করলে আমাদের হচ্ছে 10 MB থেকে 5 MB হয়ে যাচ্ছে? ঠিক আছে, সো এইটাই আমাদের জানতে হবে। যে আপনি আপনার বাসার পড়ার টেবিলের কথা চিন্তা করেন, আপনার পড়ার টেবিলে আপনি যদি হচ্ছে এলোমেলো ভাবে বই রাখেন, বা আপনার যদি ওয়ার্ডরোবে আপনি এলোমেলো ভাবে কাপড় রাখেন, ঠিক আছে, তাহলে আপনার কি হবে? ওইখানে বেশি জায়গা লাগবে না? অবশ্যই বেশি জায়গা লাগবে, তাই না? তো আপনাকে কি করতে হবে? কাপড় গোছাইতে হবে, টেবিলে রাখতে হবে। কি কিছু বললেন? আচ্ছা, আমি কন্টিনিউ করি। বা হচ্ছে আপনি যদি টেবিলের কথা চিন্তা করেন, টেবিলে যদি আপনি বই খাতা রাখেন, বই খাতা যদি হচ্ছে আপনি হচ্ছে কি অর্ডারলি রাখেন, সাজায় গোছায় রাখেন, তাহলে ওইখানে কি আপনি অনেকগুলো বই খাতা রাখতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি এলোমেলো ভাবে রাখেন তাহলে কি আপনার জায়গা নষ্ট হচ্ছে এবং আপনি এখানে কম সংখ্যক জিনিস রাখতে পারতেছেন, তাই না? তাহলে আমি যদি ইনফরমেশনের কথা চিন্তা করি, আমি যে ভেরিয়েবল গুলো ইউজ করে ক্যালকুলেটরের ইনপুট গুলো নিব, এগুলো যদি আমি প্রপারলি নিতে না পারি, তাহলে আমাদের কি এখান থেকে আমাদের যে স্টোরেজটা বেশি লাগতেছে। এ যেহেতু প্রপারলি মেনটেন করেনি সো তার বেশি লাগতেছে, বি মেনটেন করছে তার কম লাগতেছে, তাই না? সো এইটা গেল একটা কেস। তাহলে আপনি কাকে প্রেফার করবেন? 5 MB টাকে প্রেফার করবেন। ওকে, তাহলে আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। যে ধরে নেন আপনি হচ্ছে ক্যালকুলেটর 2+2 লিখছেন, এটা আউটপুট আসার কথা কত? 4। সো যেহেতু দুইটাই সেম ক্যালকুলেটর, সবকিছু সেম, শুধু হচ্ছে কি এ ডেটা স্ট্রাকচার ইউজ করছে, এ করেনি। সো দেখা গেল যে ইউজ করেনি তার হচ্ছে এই আউটপুটটা দিতে তার সময় লাগছে ধরে নেন 2 সেকেন্ড। জেনারেলি এত লাগবে না, স্বাভাবিক। সো আমি ধরে নিলাম 2 সেকেন্ড তার লাগছে। আর বি যে ক্যালকুলেটর আছে তার 1 সেকেন্ড লাগছে। তাহলে কোনটা বেটার হইলো? অবশ্যই আমাদের কি বিটা আমাদের এটার ক্ষেত্রে বেটার না? অবশ্যই আমাদের বি বেটার। তাহলে আমাদের এখানে টাইম একটা ইস্যু চলে আসতেছে, যে টাইম যেটাতে আমার কম লাগতেছে সেইটাই আমার জন্য বেশি ইফেক্টিভ। আপনার ওই পড়ার টেবিলের কথাই চিন্তা করেন, যে আপনি হচ্ছে আপনার টেবিলের উপরে একটা ডেটা স্ট্রাকচার বই রাখছেন এবং ওই বইটা আপনি খুবই এলোমেলো ভাবে রাখছেন। ঠিক আছে, আপনার বই কি রাখছেন ঠিক নেই, বইয়ের স্তূপ আছে আপনার টেবিলে, তাহলে ওই বইটাকে খুঁজে পেতে আপনার বেশি সময় লাগবে, নাকি হচ্ছে আপনি যদি একটা পড়ার টেবিলে সাজানো গোছানো পড়ার টেবিলে ওই ডেটা স্ট্রাকচার বইটাকে রাখেন, তাহলে কোন বইটাকে আপনার খুঁজে পেতে বেশি কম সময় লাগবে? অবশ্যই যে টেবিলটা আপনি সাজানো গোছানো সেটা থেকে আপনার ডেটা স্ট্রাকচার বইটাকে খুঁজে বের করতে কম সময় লাগবে, তাই না? সো এইটাই আমরা এই সংজ্ঞাতে বলছি, ডেটা স্ট্রাকচার ইজ এ স্পেশালাইজড ফরম্যাট ফর অর্গানাইজিং, প্রসেসিং, রিট্রাইভিং মানে কি উদ্ধার করা। যে আমরা এই যে স্টোরিং করতেছি না, আমরা তো কম্পিউটার মেমোরিতে ডেটাকে স্টোর করতেছি। সো আমরা শুধুমাত্র স্টোর করলেই তো হবে না, আমাদের ওইখান থেকে কি করতে হবে? উদ্ধার করতে হবে না? সো আমরা উদ্ধারও করতেছি। ওকে, কিন্তু কিভাবে? ইফিশিয়েন্টলি। এই যে ইফিশিয়েন্টলি করব, ইফিশিয়েন্টলি করার জন্য আমাদের বেশ কিছু মেথড আছে, বেশ কিছু ডেটা স্ট্রাকচারের টাইপ আছে, সেগুলোকে আমাদের ফলো করতে হয়। যে আমাদের এই কেসে একটা স্ট্রাকচার ফলো করতে হয়, আরেকটা কেসে আরেকটা করতে হয়। হ্যাঁ, সো এটা আপনাদের বুঝতে হবে। যেমন আপনাদের যদি মিড টার্মের কোশ্চেন দেখেন, যে প্রত্যেক সেমিস্টারে সেম একটা টাইপের কোশ্চেন আসে, যে সবার শেষে আপনারা দেখবেন যে একটা সিনারিও দিয়ে আছে, সিনারিও দিয়ে আপনাকে বলবে যে হচ্ছে এখানে আপনি কোন ডেটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করবেন এবং কেন, ব্যাখ্যা করুন। সো ওইটা আপনাকে বুঝতে হবে না, যে এখানে আমি এটা কেন ইউজ করতেছি, এটা কেন ইউজ করতেছি না। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে জানলাম যে ডেটা স্ট্রাকচার কি নিয়ে ডিল করে? অর্গানাইজিং, প্রসেসিং, রিট্রাইভিং এন্ড স্টোরিং ডেটা ইফিশিয়েন্টলি। সো আমাদের এফিসিয়েন্সির কমন দুইটা ফ্যাক্টর আছে, কি কি? একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে আমাদের এখন না জানলেও চলবে, বা টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। সো আশা করি দুইটা উদাহরণ আপনাদের ক্লিয়ার। সো আমি আরেকবার বলতেছি, এই দুইটা উদাহরণ আমি যদি হচ্ছে আপনারা সবাই অবশ্যই ড্যাফোডিলে যখন হচ্ছে ভর্তি হয়েছেন আপনারা কি করছেন? ড্যাফোডিলের যে অ্যাডমিশন অফিস আছে, অ্যাডমিশন অফিসের থ্রুতেই তো সবাই ভর্তি হয়েছেন, তাই না? সো ওই যে অ্যাডমিশন অফিসে আপনারা দেখবেন যে বিভিন্ন ফাইল এখানে কি লেবেল করে করে এখানে স্টোর করা আছে। অ্যাডমিশন অফিসে প্রচুর ফাইল থাকে, ওই ফাইলগুলোতে স্টুডেন্টদের ইনফরমেশন থাকে, তাই না? সো সবগুলো কি লেবেলড করা থাকে, যে 232, 242, যে এত নাম্বার রুল থেকে এত নাম্বার রুলের ইনফরমেশন এই ফাইলে আছে। হ্যাঁ, সো এভাবে থাকে। সো এইটা যদি আপনি অর্ডারলি না করেন বা অর্গানাইজিংলি যদি না করেন,
তাহলে কি হবে, অর্গানাইজিংলি না করলে আপনার যদি একটা স্টুডেন্টের ইনফরমেশনের দরকার হয়, তখন আপনাকে কি সবগুলা শিট ঘেটে আপনাকে ওই ইনফরমেশনটা বের করতে হবে না? হ্যাঁ, তখন আপনার জন্য এটা কি খুবই টাইম কনজিউমিং হবে, তাই না? সো এটা আমাদের একটা ইস্যু। সো আমরা কি করি, এই জন্য ওইগুলা কি অর্ডারলি সাজাই, যাতে আমাদের কি টাইম বাঁচে, তাই না? এবং আমাদের স্পেস বাঁচানোর জন্য আমরা কি করি, ফাইল করে রাখতেছি, ফাইল করে করে আমরা হচ্ছে কি শেলফে রাখতেছি। ওইটা না করে যদি আমরা হচ্ছে জাস্ট যে শিটগুলো আমরা প্রিন্ট আউট করে ওইখানে রেখে আসি, ওইভাবে যদি আমরা রাখি, তাহলে কি দেখতাম এরকম এক একটা স্ট্যাক হয়ে গেছে, এক মানুষ পর্যন্ত পর্যন্ত এখানে স্তূপ হয়ে গেছে, তাই না? সো আমাদের টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি আমাদের ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা ফ্যাক্টর, এগুলো সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে। সো ডেটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আসি ডেটা স্ট্রাকচারের অ্যাডভান্টেজ গুলা কি কি, ঠিক আছে? সো একটু আগে আমরা যেটা বলছি ওইটা পুরোপুরি হচ্ছে ডেটা স্ট্রাকচার সম্পর্কে ছিল, এখানে আমি মূলত অ্যাডভান্টেজ গুলো বলে দিছি। যে এফিশিয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট কি, অর্গানাইজেস ডেটা সিস্টেমেটিক্যালি, যে আমরা একটা সিস্টেম মেইনটেইন করে ডেটা গুলাকে অর্গানাইজ করি, মেকিং ইট ইজিয়ার টু ম্যানেজ এন্ড রিট্রাইভ, এগুলাকে ম্যানেজ করতে পারি ইজিলি এবং কি উদ্ধার করতে পারি, যখন আমরা চাচ্ছি তখন আমরা এটাকে উদ্ধার করতে পারি। ইমপ্রুভড পারফরমেন্স, অবশ্যই হচ্ছে কি আপনারা যখন হচ্ছে কোনো কিছু গোছায় রাখবেন, তাহলে কি আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে না? এমন হয়েছে না অনেকের সাথে যে আপনি একটা ইম্পর্টেন্ট জিনিস খুঁজতেছেন, সেটা হচ্ছে খুঁজে পাচ্ছেন না, কারণ হচ্ছে আপনি এলোমেলো। এটা আমার ক্ষেত্রে বেশি হয়, যেহেতু আমি হচ্ছে খুবই অগোছালো একটা ছেলে। তো আমি কি করি, যে একটা জিনিস খুঁজতে গেলে দেখা যাচ্ছে আধা ঘন্টা ধরে খুঁজতেছি, কিন্তু দেখা যাচ্ছে একটা সার্টেন টাইম পরে আমার টেবিলের উপরে ওই জিনিস আছে, বাট আমি খেয়াল করি। কারণ কি, কারণ আমি সবকিছু অগোছায় রাখছিলাম, তাই না? সো এটাতে আমাদের কি হচ্ছে, যদি আমি ওই জিনিসটা আগেই পেয়ে যেতাম, তাহলে আমার আধা ঘন্টার সময় নষ্ট হইতো না, এবং আমার যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের উপরে ইম্প্যাক্ট পড়তো না। বাট ওই আধা ঘন্টা খোঁজার পরে আমি ক্লান্তি নিয়ে যখন দেখতেছি জিনিসটা এখানেই ছিল, তখন কি আমার পারফরমেন্স কি ইম্প্যাক্ট করতেছে আমার পারফরমেন্সে, তাই না? সো রিডিউসেস টাইম কমপ্লেক্সিটি, আর কি করে আমাদের ফাস্টার এক্সিকিউশন অফ অপারেশনস। সো ওই যে 2+2=4, এই অপারেশনটা করতে একটা অ্যাপ্লিকেশনের 2 সেকেন্ড লাগছিল, একটা অ্যাপ্লিকেশনের 1 সেকেন্ড লাগছিল। তাহলে কি এটা আপনাদের তুলনামূলক কম সময় লাগতেছে, সো আপনাদের এটা কি বেশি ইমপ্রুভড, তাই না? বেশি এফিশিয়েন্ট। তারপরে আমাদের কি বলছে, অপটিমাইজড মেমোরি ইউসেজ। সেম এক্সাম্পল, যে হচ্ছে আপনি গোছায় রাখলে আপনার কি মেমোরি কম লাগবে, এবং আমরা চাই আমাদের মেমোরি যাতে কম ওয়েস্ট হয়, তাই না? সাপোর্টস অ্যাডভান্সড অ্যালগরিদমস, এগুলো একটু আমরা পরে দেখবো। স্কেলেবিলিটি, যে হ্যান্ডেলস লার্জ ডেটা সেটস ইফেক্টিভলি, ইনসিউরিং স্মুথ পারফরমেন্স অ্যাজ ডেটা গ্রোস। যেমন হচ্ছে আপনি যদি আপনার টেবিলের কথা চিন্তা না করে আপনি হচ্ছে ড্যাফোডিল লাইব্রেরির কথা চিন্তা করেন, ড্যাফোডিলের লাইব্রেরিতে প্রচুর বই আছে, ওই বইগুলো যদি আপনি অর্ডারলি বা সিকোয়েন্সিয়ালি যদি না হচ্ছে যদি অর্গানাইজ করেন, সিস্টেমেটিক্যালি যদি না অর্গানাইজ করেন, তাহলে কি আপনার একটা বই খুঁজে পেতে আপনার সারাদিন লেগে যাবে, তাই না? সো ওই যে বড় যে সিনারিও, সেই বড় সিনারিওতে কি আমাদের এগুলাকে হেল্প করতেছে। সো এগুলো হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচারের কি অ্যাডভান্টেজেস গেল। দেন হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচার টাইপ গুলো দেখবো, এবং এই টাইপ গুলোতে আপনারা হচ্ছে গত সেমিস্টারে যে ডেটা স্ট্রাকচারটা শিখে আসছেন ওইটা দেখতে পাবেন। সো আমাদের ডেটা স্ট্রাকচার আমরা হচ্ছে এখানে 4 ভাগে ভাগ করছি। যে একটাকে আমরা বলতেছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার, হ্যাশিং, এবং আদার্স যে সেগমেন্টটা আছে এগুলাতে আমাদের আরো বেশ কিছু ডেটা স্ট্রাকচার আছে ছোট ছোট, সেগুলাকে আমরা এখানে রাখছি। ওকে, সো মূলত এইখানের মধ্যে এই দুইটা আপনারা এই পুরো সেমিস্টার জুড়ে শিখবেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে আবার এই যে লিনিয়ার যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটা আপনারা শিখবেন মিডে, এবং এই সেগমেন্টটা শিখবেন হচ্ছে আপনারা ফাইনালে, ঠিক আছে? এবং আপনারা যে প্রজেক্টটা বানাবেন সেই প্রজেক্টে ম্যাক্সিমাম টাইমে আপনাদের এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করতে হয়। ওকে, সো এমন না আপনারা এতদিন যে ড্যাফোডিলের প্রথাগত যে এক্সাম সিস্টেমের মধ্যে দিয়ে আসছেন, যে মিডে যে টপিক পড়ানো হয় সেটা ফাইনালে আসতো না, এটা আপনারা এতদিন করে আসছেন, তাই না? কিন্তু এখন আপনাদের হচ্ছে লাস্ট সেমিস্টারে যে কোশ্চেনটা হয়েছে ডেটা স্ট্রাকচারে, সেটা হচ্ছে মিডের নলেজ গুলা দিয়ে আপনি হচ্ছে একটা হচ্ছে প্রজেক্ট বিল্ড করছেন, তাহলে আপনাকে মিডের নলেজ দিয়ে আপনি এটা প্রজেক্ট বিল্ড করছেন, তাহলে আপনি যখন ফাইনালের থিওরি পরীক্ষা দিতে যাবেন, থিওরি পরীক্ষা দিতে গেছেন এবং আপনাকে প্রজেক্ট থেকে, আপনি যে প্রজেক্ট বিল্ড করছেন সেই প্রজেক্ট থেকে আপনাকে কোশ্চেন করছে, তাহলে কি আপনার মিডে যে জিনিসগুলো শিখছেন সেই জিনিসগুলো কিন্তু আপনার এখানে লাগবে, ঠিক আছে? সো আমরা ওইভাবেই শিখবো যাতে আমাদের এগুলাকে মুখস্থ না করতে হয়। অনেকে মনে করে ডেটা স্ট্রাকচারে আমাদের কিছু হচ্ছে সিনট্যাক্স আছে, এগুলো মুখস্থ করলে আমাদের হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি না। সবকিছুর পিছনে লজিক আছে, লজিক্যালি সবকিছু যদি করেন তাহলে দেখবেন যে কোনো কিছু মুখস্থ করতে লাগতেছে না, ফাইনালের আগে সবকিছু দেখবেন যে অটোমেটিক্যালি আপনার আয়ত্তে চলে আসছে, ঠিক আছে? সো আমরা এখন দেখতেছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো মিডের আগে আমরা লিনিয়ারটা কভার করার চেষ্টা করব। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারে আমাদের দেখতেছি কয়েকটা জিনিস আছে। অ্যারেস, যেটা আপনারা অলরেডি পড়ে আসছেন, কিন্তু অ্যারে পড়ার সময় আপনাদের কারো মনে হওয়ার কথা না এটা, যে অ্যারের বেশ কিছু ড্রব্যাকস আছে।
অ্যারের পরে আমরা আরো জিনিস দেখতেছি, লিঙ্ক লিস্ট দেখতেছি, স্ট্যাক দেখতেছি এন্ড কিউ দেখতেছি। সো অ্যারের বেশ কিছু ড্রব্যাকস ছিল যার কারণে লিঙ্ক লিস্ট, স্ট্যাকস এবং কিউ এর জন্ম হয়েছে। না, অ্যারের বেশ কিছু কারণ ছিল, ড্রব্যাকস ছিল যার কারণে লিঙ্ক লিস্টের জন্ম হয়েছে। লিঙ্ক লিস্টের বেশ কিছু কি বলবো এটাকে ড্রব্যাকস আছে যার কারণে হচ্ছে আমরা স্ট্যাক এবং কিউ কে নিয়ে আসি। ওকে, সো আমরা এখন মোটামুটি সবকিছু বুঝলাম যে আমরা পুরো সেমিস্টার জুড়ে কি করতে যাচ্ছি। এই যে এতক্ষণ আমি যা বললাম এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আপনারা যারা হচ্ছে প্রেজেন্ট আছেন একটু কাইন্ডলি রেসপন্স করেন, যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন আমাকে। ওকে, সো আশা করতেছি কারো কোনো কোশ্চেন নাই, সো আমি হচ্ছে সামনে আগাই। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখবো যে অ্যারে আমরা যেভাবে পড়ে আসছিলাম, অ্যারেতে আমাদের কি কি ড্রব্যাকস আছে এগুলো সম্পর্কে আমরা দেখবো। যে আমরা এতদিন মনে করতাম অ্যারে দিয়ে সবকিছু সহজভাবে করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অ্যারেতে সবকিছু সহজভাবে করা গেলেও তার বেশ কিছু ড্রব্যাকস ছিল। ঠিক আছে, সো কুইক লুক অন অ্যারে। সো অ্যারে ডেফিনেশনটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, যে an array is a data structure that consists of a collection of elements stored in contiguous memory. কি বলছি? an array is a data structure, array একটা কি ডেটা স্ট্রাকচার। আমরা ডেটা স্ট্রাকচার পড়তেছি সেকেন্ড সেমিস্টারে, বাট অ্যারে পড়ছি কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টারে। কিন্তু এখানে আমরা বলতেছি an array is a data structure, তার মানে কি ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারের সূচনা হয়ে গেছিল, তাই না? সো that consists of collection of elements stored in contiguous memory. এই যে contiguous, এই টার্মটা আমাদের খুবই জরুরি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। contiguous এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সংলগ্ন। সো আপনারা সবাই হোপফুলি হচ্ছে অ্যারে যে রিপ্রেজেন্টেশন, অ্যারে রিপ্রেজেন্টেশনের সাথে আপনারা সবাই পরিচিত, তাই না? সো অ্যারে রিপ্রেজেন্টেশন যদি আমি হচ্ছে এখানে ড্র করি, যে আমরা যদি একটা অ্যারে কে কল্পনা করি, আমরা অ্যারের কথা চিন্তা করলে আমাদের এরকম একটা বক্স আমাদের মাথায় আসে। সেই বক্সে বেশ কিছু ঘর থাকে, এই ঘরগুলোতে আমরা হচ্ছে ইনফরমেশন রাখি বা ডেটা রাখি। কিন্তু সেই ডেটাটাকে আমাদের অবশ্যই সেম ডেটা টাইপের হইতে হয়, সেম ডেটা টাইপ। মানে হচ্ছে আপনি যখন একটা অ্যারে নিয়ে কাজ করবেন, আপনি চাইলে এখানে 10 রাখলেন, এখানে 10.5 রাখবেন, এমনটা হবে না। আপনি যদি 10.5 রাখতে চান তাহলে সবগুলাতে এরকম ফ্র্যাকশনাল রাখতে হবে অথবা ফ্লোট নাম্বার রাখতে হবে। আপনি যদি ইন্টিজার রাখতে চান তাহলে সবগুলাতে ইন্টিজার রাখতে হবে। তাহলে কি এটা হচ্ছে আমাদের কি একটা ড্রব্যাক না? অ্যারের একটা ড্রব্যাক কি? আমাদের অ্যারেতে যে নাম্বারগুলা বা যে ডেটাগুলা আমরা স্টোর করব, সেগুলাকে আমাদের সবগুলাকে কি হতে হচ্ছে? সেম ডেটা টাইপের হতে হচ্ছে। সো এটা আমাদের কি? এটা আমাদের একটা ড্রব্যাক। এক নাম্বার ড্রব্যাক আমরা পাইলাম। 2 নাম্বার ড্রব্যাক হচ্ছে that consists of collection of elements stored in contiguous memory. কথা হচ্ছে contiguous memoryটা কি? হ্যাঁ, সো আমরা সবাই জানি হয়তো যে আমরা যদি একটা ইন্টিজার a লিখি, তার মানে কি আমার মেমোরিতে, আমার যে মেমোরি আছে কম্পিউটারের, আমি যখন এটাকে কম্পাইল করব, সে a এর জন্য আমার মেমোরি থেকে 4 বাইট জায়গা সে দখল করবে। তার মানে কি প্রত্যেকটা ইন্টিজারের সাইজ কত? 4। তাহলে আমি যদি এখানে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি, আমরা সবাই অ্যারে ডিক্লেয়ার করতে পারি হোপফুলি। সো ইন্টিজার অ্যারে নামের এরকম একটা অ্যারে যদি আমরা এখানে ডিক্লেয়ার করি, এখানে আমরা যে ডেটা টাইপটা দিছি ইন্টিজার, তার কারণে কি হচ্ছে আমাদের এই যে অ্যারে নামের যে ডেটা স্ট্রাকচারটা আছে, এখানে সবগুলো আমরা কি স্টোর করতে পারবো? ইন্টিজার স্টোর করতে পারবো। এবং প্রত্যেকটা আমার কতটুকু করে জায়গা নেবে? প্রত্যেকটা আমাদের 4 বাইট করে জায়গা নেবে, তাই না? প্রত্যেকটা আমাদের 4 বাইট করে জায়গা নিচ্ছে। সো প্রথমে যদি আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম যে জায়গাটা আছে, ঠিক আছে, আমাদের মেমোরি কিন্তু অনেক বড়। আমাদের কম্পিউটারের মেমোরি যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু বিশাল একটা বাইটের সাগর। এখানে প্রচুর হচ্ছে কি সেল আছে, তাই না? সো আমরা ধরে নিচ্ছি আমাদের মেমোরির একটা স্পেসিফিক জায়গা আছে যার অ্যাড্রেস আমি ধরে নিচ্ছি 100। ঠিক আছে, সো এই যে আমাদের অ্যারেটা, এই অ্যারেটা যেখান থেকে শুরু হয়েছে, এটার আমরা প্রথম যে অ্যাড্রেসটা আছে, প্রথম যে নাম্বারটা আমরা এখানে স্টোর করছি, সেটার অ্যাড্রেস আমরা ধরে নিচ্ছি 100। তাহলে 100 দিয়ে আমরা শুরু করলাম, তাহলে আমার অবশ্যই পরের যে এলিমেন্টটা থাকবে সেটা কি আমাদের কি হইতে হবে? 104 হইতে হবে। কারণ কি 100তম ঘরে আমি যে নাম্বারটা রাখবো সেটা তো একটা ইন্টিজার, এবং ইন্টিজার আমাদের কি 4 বাইট জায়গা নেই। তাহলে কি আমরা 10 কে রাখলাম যেটা আমাদের 4 বাইট জায়গা নিচ্ছে। তো আমরা পরের যে ঘরটা আমরা পাইছি সেটা আমাদের 104 থেকে শুরু হয়েছে, রাইট? গেল। তাহলে এইখানে আমরা দেখতেছি কন্টিজিয়াস। সো এইখানে আমাদের 100র পরে আমরা চাইলে কিন্তু 110 নিতে পারবো না। কারণ কি আমাদের সবগুলা যে টাইপ আছে এগুলা কি আমাদের কি একটার পর একটা হইতে হবে, সংলগ্ন হইতে হবে। অর্থাৎ একটা সেলের পরে আরেকটা সেল হইতে হবে, একটা ইন্ডেক্সের পরে আরেকটা ইন্ডেক্স হইতে হবে। তাহলে এই যে এটার যে অ্যাড্রেস, এটার অ্যাড্রেস কত হবে? 108, এটার অ্যাড্রেস হবে 112, এটার অ্যাড্রেস হবে হচ্ছে আমাদের কত? 100
16, এটা অ্যাড্রেস হবে হচ্ছে আমাদের 120। এতটুকু আমরা বুঝলাম। এখন যখন আমরা হচ্ছে প্রিন্ট করি, আমরা অ্যারে প্রিন্ট মোটামুটি সবাই জানি, ঠিক আছে? সো যারা জানি না, যাদের অ্যারেতে সমস্যা আছে, আমরা যখন হচ্ছে সি এর বেসিক সম্পর্কে আমরা একটা ক্লাস রাখছি, ওইখানে আমরা অ্যারে সম্পর্কে জানবো। আপাতত আমি এখানে একটা লুপ নিচ্ছি, ফর লুপ নিচ্ছি অ্যারে প্রিন্টের জন্য, যে অ্যারে অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রিন্ট করতাম এটা আমরা দেখবো। সো অ্যারে আমরা ইন্টিজার i সমান 0 থেকে শুরু করতাম, এবং এখানে হচ্ছে i আমাদের এখানে কি 3 4 3 7, আচ্ছা এখানে আমরা 6 দিচ্ছি, তার আগ পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার আমরা i প্লাস প্লাস করে দিতাম। এবং আমরা এখানে যখন প্রিন্ট করতাম, প্রিন্টএফ লিখতাম আমরা, প্রিন্টএফ, এবং এটার ভিতরে আমরা লিখতাম %d ফরম্যাট স্পেসিফায়ার, এন্ড হচ্ছে এখানে লিখতাম অ্যারে এর যে এলিমেন্টটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই এলিমেন্টটা, এতটুকু লেখা আমরা প্রিন্ট করতাম। সো এখানে অ্যাকচুয়ালি প্রিন্টটা হইতো কিভাবে এটা আমরা দেখব। হ্যাঁ, সো এখানে আমাদের প্রিন্ট হওয়ার জন্য আমাদের যে শর্তটা লাগতো সেটা হচ্ছে, এখানে যখন আমি অ্যারে লিখছি, অ্যারে লেখার সাথে সাথে আমাদের অ্যাড্রেসটা চলে আসে। আমাদের এই যে অ্যারের প্রথম এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের অ্যাড্রেস আমাদের এখানে চলে আসে। প্রথম এলিমেন্ট কত আমাদের এখানে? 10। এই 10 যে এখানে আছে তার অ্যাড্রেস কত? 10 এর অ্যাড্রেস হচ্ছে 100। এবং আমরা ইন্ডেক্সিং তো সবাই জানি, তাই না? অ্যারের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে আমাদের 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয় না অ্যারেতে? প্রথমে 0 থাকে, তারপরে 1 থাকে, 2 থাকে, 3 4 5, তাই না? সো প্রথম যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে 0। তাহলে আমার কম্পাইলারকে যখন আমি বলছি প্রিন্ট করো %d array of i, i এর মান যখন 0, তার মানে কি এখানে 0 আসছে, তার মানে কি আমার কম্পাইলার বুঝতেছে 0 তম এলিমেন্টকে আমাকে প্রিন্ট করতে বলছে। তখন সে কি করে, 100 প্লাস 0 ইনটু 4 এটা লেখে। এটা দেখে সে এক্সিকিউট করে, এই অ্যাড্রেসে যেই এলিমেন্টটা থাকে তাকে সে প্রিন্ট করে দেয়। তাহলে আমরা কি করতেছি একটু খেয়াল করো, যে এখানে আমাদের 100 আছে, 100 হচ্ছে আমাদের কি বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস হচ্ছে আমরা একটা অ্যারে যদি বানাই 100 সাইজের, তাহলে কি এখানে আমাদের টোটাল কত বাইট জায়গা যাবে? 400 বাইট জায়গা যাবে, কারণ কি প্রত্যেকটা এলিমেন্টের সাইজ হচ্ছে 4 করে। তাহলে এখানে আমাদের টোটাল 400 বাইট জায়গা যাচ্ছে। সো 400 বাইটের প্রত্যেকটা বাইটের আমার অ্যাড্রেস জানার দরকার নেই, আমার একটা অ্যাড্রেস জানার দরকার, সেটা হচ্ছে 0 তম যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের অ্যাড্রেস কত সেটা আমাদের কম্পাইলার জানে। সো কম্পাইলার কি করলো, 0 তম ইন্ডেক্স হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এইটা, এই অ্যাড্রেসটা সে জানে, সে এই অ্যাড্রেসটা লিখলো, লেখার পরে সে একটা ক্যালকুলেশন করবে এখানে, প্লাস 0 ইনটু 4, সে কোন অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে চাচ্ছে? 0 তম অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে চাচ্ছে না, এজন্য আমাদের এখানে 0। এবং প্রত্যেকটা আমাদের কত বাইট করে জায়গা নেবে? এগুলো প্রত্যেকটা ঘর আমাদের 4 বাইট করে জায়গা নিচ্ছে। তাহলে 0 ইনটু 4 মানে কি? এটার মান হচ্ছে 0, 100 প্লাস 0 মানে কি? 100। তার মানে কি 100 তম সেলে আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের কি হচ্ছে? প্রিন্ট হয়ে যাচ্ছে না? 100 তম সেলে আমাদের ভ্যালু আছে 10, তাহলে আমাদের আউটপুটে আসতেছে 10। পরের বার আমাদের আবার লুপ ঘুরতেছে, i এর মান এখন 0 থেকে কত হয়ে যাবে? আগে 0 ছিল, এখন এটা 0 থেকে আপডেট হয়ে 1 হয়ে যাবে। সো 1। এখন আমরা অ্যারে অফ i, এই i এর জায়গায় যদি 1 কল্পনা করি, তার মানে আমরা কাকে প্রিন্ট করতে চাচ্ছি? 1 নাম্বার এলিমেন্টটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাই না? সো এখানে আমরা 0 এর বদলে আমাদের কম্পাইলার কি করবে? জাস্ট এখানে 1 কে রেখে দিবে। তাহলে কি আমাদের এখানে 100 কিন্তু আনচেঞ্জ, 4 ও আমাদের আনচেঞ্জ, শুধু চেঞ্জ হচ্ছে কি আমাদের লুপ যেভাবে ঘুরতেছে আমাদের এটাও সেভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? সো আমাদের এখানে 1 ইনটু 4 মানে কি 4, তার মানে 100 প্লাস 4 তম এলিমেন্টে কি আছে, যে সংখ্যা আছে সেটা প্রিন্ট হবে। তারপরে যদি আমরা হচ্ছে 1 এর জায়গায় আবার লুপ ঘুরে 2 করি, তার মানে কি হচ্ছে এখানে 2 ইনটু 4 মানে 108 তম জায়গায় যে এলিমেন্ট আছে সেটা। সো এভাবে আমরা সিকোয়েন্সিয়ালি এটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো এরকম যদি না করে আমরা ধরে নিলাম 120 পর্যন্ত আমাদের সংখ্যা নিছি, সংখ্যা নেওয়ার পরে আমরা এখানে নতুন একটা নাম্বার আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের, ধরে নিলাম আমাদের ওই অ্যাড্রেসটা 132, ঠিক আছে? তাহলে এটা আমাদের 5 নাম্বার ইন্ডেক্স, এটা আমরা 6 নাম্বার ইন্ডেক্স দিলাম। যখন আমি এইভাবে আরেকটা স্টোর আমি এখানে নিতে যাব, তখন আমাদের কি হচ্ছে, 5 নাম্বার পর্যন্ত আমি সিকোয়েন্সিয়ালি এখানে 2 এর জায়গায় 3 দিলে আমাদের প্রিন্ট করে দিচ্ছে, 4 দিলে আমাদের প্রিন্ট করে দিচ্ছে, 5 দিলে আমাদের প্রিন্ট করে দিচ্ছিল এতক্ষণ পর্যন্ত। যখন আমি 6 দিব, আমার ইন্ডেক্স কিন্তু এটা 6, আমি এখানে ধরে নিলাম 12 রাখছি, ঠিক আছে? যখন আমি 6 দিব তখন কি আমি 6 এই 12টাকে প্রিন্টে আউটপুট আকারে পাবো? পাবো না। কারণ কি? কারণ হচ্ছে যখন আমি এখানে 6 লিখতেছি, 4 6 24, 100 প্লাস 24 মানে কি 124। সো আমার অ্যারে কি করবে, 124 তম যে সেলটা আছে বা মেমোরি লোকেশন আছে সেই জায়গায় যে ডেটা খুঁজবে, কিন্তু সেখানে তো আমি কোনো ডেটা রাখি নাই। সো যেহেতু আমি ওইখানে ডেটা রাখি নাই, সো আমার ওইখান থেকে কোনো ডেটা পাওয়ার কোনো কোশ্চিন আসে না। সো আমাদের এইটা একটা সমস্যা, যে আমাদের অ্যারেতে কন্টিজিয়াসলি জায়গা লাগে, যে একটার পরে একটা জায়গা লাগে। সো এরকম যদি হয়, আমি একটা 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার পরে আমার হচ্ছে এখন আরো 2টা নাম্বার এখানে বেশি রাখা দরকার, তাহলে আমি চাইলেই আমি এখানে এটাকে বড় করতে পারবো না। কারণ কি, বড় করার জন্য আমাদের জায়গা দরকার, এবং জায়গা যে আমি এইখানেই পাবো আমার মেমোরিতে, এটার কোনো গ্যারান্টি কিন্তু আমাদের নাই, তাই না? সো এটা আমাদের একটা ড্রব্যাক, এটা একটু পরে আমরা একটু ক্লিয়ারলি দেখবো। ওকে, সো ডিসঅ্যাডভান্টেজ এখন আমরা দেখতেছি। হ্যাঁ, সো ডিসঅ্যাডভান্টেজে কি,
ফিক্সড সাইজ ক্যানট বি চেঞ্জড আফটার ডিক্লারেশন। সো আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে ডিক্লারেশন আমরা মোটামুটি সবাই জানি যে আমরা প্রথমে ডেটা টাইপ লিখি, তারপর আমরা সেটার একটা নাম দেই, দেওয়ার পরে আমরা এখানে তার সাইজ দেই। সাইজ হচ্ছে যদি 7 দেই, তাহলে কি 7টা স্পেসই আমার জন্য, আমার এরকম 7টা ব্লকই আমার জন্য মেমোরিতে বরাদ্দ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যদি আমি এখানে নতুন কোনো নাম্বার অ্যাড করতে চাই, তাহলে কি আমাদের এখানে সেটা অ্যাড করার কোনো সুযোগ নেই, কারণ এই 7 থেকে 8 করতে হলে আমাদের প্রোগ্রামে যে আবার এডিট করে এখানে 8 লিখতে হবে, অর্থাৎ আমাদের এখানে একটা কি, এটা আমাদের একটা ড্রব্যাক। সো ফিক্স সাইজ ক্যানট বি চেঞ্জড আফটার ডিক্লারেশন করার পরে আমরা চাইলে যে সাইজ আছে সাইজটাকে চেঞ্জ করতে পারি না। ওকে, তারপর কি মেমোরি অ্যালোকেশন রিকোয়ার্স কন্টিজিয়াস মেমোরি ক্যান ফেইল ইফ নট এনাফ অ্যাভেলেবল। সো আমরা একটু আগে মেমোরি যে কথা চিন্তা করলাম, একটা আবার ড্র করতেছি। সো আমরা প্রোগ্রামটা ধরে নিলাম আমাদের 10,000 লাইনের একটা প্রোগ্রাম আছে। ওকে, 10,000 লাইনের একটা প্রোগ্রাম আছে। সো এই প্রোগ্রামটাতে আমি ধরে নাও একটা অ্যারে ডিক্লেয়ার করছি 100 বাইটের, এবং আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, তারাও তো জায়গা নেবে আমার মেমোরিতে, তাই না? সো ধরে নিলাম ওই 100 বাইটের যে 100 সাইজের যে অ্যারেটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে এইখানে স্টোর করা আছে, এরকম এরকম বেশ কিছু ডেটা এখানে আমার জন্য বরাদ্দ রাখছে, বেশ কিছু সেল, এখানে আমি ডেটা স্টোর করতে পারবো। তারপরে আমি কি করছি, যে আরো বেশ কিছু, আমার শুধুমাত্র তো একটা অ্যারেই তো আমার লাগতেছে না, আমার আরো বেশ কিছু প্যারামিটার এখানে আমার স্টোর করা লাগতেছে। সো এই জন্য আমি ধরে নিলাম আমার মেমোরি কি করছে, এইখানে আরেকটা জায়গা দখল করে আর কিছু জায়গাকে এখানে জায়গা দিছে, আর কিছু ডেটাকে। যখন আমি এই ডেটাকে এখানে দিচ্ছি, যখন আমি এই ডেটাগুলোকে এখানে দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে যে আমি পরবর্তীতে যখন এখানে 100 থেকে 200 করতে যাব, তখন কি হবে, আমি যখন এটাকে, এখানে আমাদের বেশ কিছু জায়গা অলরেডি কি আমাদের অকুপাইড আছে বা এখানে দখল করা আছে, কার দ্বারা, অন্য ভেরিয়েবলের দ্বারা। পরবর্তীতে যদি আমি এখানে 200 সাইজ ডিক্লেয়ার করি, তাহলে কি এটা আমাদের এক্সটেন্ড হওয়ার কথা এই জায়গায়, কারণ কি কন্টিজিয়াস জায়গা লাগবে আমার। যদি আমি এখানে 100 বাইট নেওয়ার পরে আমি যে দেখতেছি এখানে আরেকজন জায়গা দখল করে আছে, আমি তাকে বলতে পারবো না যে ভাই তুমি সরে যে অন্য জায়গায় জায়গা নাও, আমার যেহেতু একটার পর একটা জায়গা লাগবে আমি এই জায়গা নিবো, আমি এটা বলতে পারবো না, তাই না? সো এখানে আমাদের এটা কি ফেইল হয়ে যাচ্ছে, আমাদের এখানে এনাফ জায়গা নেই, সো আমাদের এটা ফেইল হয়ে যাচ্ছে, রাইট? ওকে, সো মেমোরি অ্যালোকেশনের যে সমস্যা, এটা কি বুঝতে পারছেন আপনারা? ওকে, সো মেমোরি অ্যালোকেশন গেল, দেন হচ্ছে আমরা দেখতেছি নো বাউন্স চেকিং। এখানে আমাদের বাউন্ড চেকিং করা হয় না। বাউন্ড চেকিং কি, যে আমি একটা অ্যারে 7 যদি ডিক্লেয়ার করি, এখানে আমি ধরে নিলাম 10টা এলিমেন্ট, 7টা এলিমেন্ট দিলাম, 7টা এলিমেন্ট দেওয়ার পর আমি যদি প্রিন্ট করার সময় যদি আমি বলি যে অ্যারে 8 কে প্রিন্ট করো, তাহলে আমার কম্পাইলার কি দিবে, এরর দিবে। কারণ কি, আমার অ্যারে ডিক্লেয়ার করা আছে 7 পর্যন্ত, সো সে 7 পর্যন্ত যাবে, 8 কে যখন আমি দিতে যাব, ঠিক আছে, তখন সে কি দিবে, আমাদের এখানে কি দিবে, আনডিফাইন্ড বিহেভিয়ার, এখানে আমাদের গার্বেজ ভ্যালু শো করতে পারে, ঠিক আছে। সো এটা আমাদের একটা ড্রব্যাক। ইনসারশন এবং ডিলিশন সম্ভব না। আমরা এখানে যদি 1 2 3 4 5 6 7 8 এরকম বেশ কিছু ডেটা যদি আমরা এখানে স্টোর করি, এই ডেটাগুলোকে স্টোর করার পরে যদি আমি চাই যে আমি 2 কে ডিলিট করব, 2 কে ডিলিট করতে চাইলে কিন্তু আমরা 2 কে এখানে ডিলিট করতে পারবো না। কেন পারবো না? কারণ 2 কে ডিলিট করতে হলে 3 কে এখানে নিয়ে আসতে হবে, 4 কে আবার 3 এর জায়গায় নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের কিন্তু সেপারেট আরেকটা কি লাগে, আরেকটা অ্যারে লাগে, যে এখানে আমরা 2 বাদে বাকিগুলাকে স্টোর করতে পারি। সো এখানে আমাদের যে ইনসারশন এবং ডিলিশন, এটা খুবই কষ্টসাধ্য। কিন্তু আমরা এখন যেটা শিখবো, মানে এই কোর্সে যেটা শিখবো, সেটার মাধ্যমে কিন্তু আমরা ইনসারশন ডিলিশন খুবই এফিশিয়েন্টলি করতে পারি। ইনএফিশিয়েন্ট মেমোরি ইউসেজ, সো আমরা একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পলে যাই। সো আমরা ধরে নিচ্ছি আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, যে এখানে আমাদের একটা ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করা লাগতেছে। সো ধরে নিলাম আমাদের ব্যাংকে স্টাফ আছে, ধরে নিলাম আমরা ব্যাংকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাদের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। ওকে, সো ধরে নিলাম আমরা স্টিমের প্রথম অবস্থায় 1000 জন ক্লায়েন্টের জন্য কথা চিন্তা করে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যে 1000 জন ক্লায়েন্ট আমাদের এখানে কি করবে, রেজিস্টার করবে। সো এই জন্য আমাদের 1000টা স্পেস রাখলাম। ওকে, ভালো কথা, 1000টা স্পেস রাখলাম। তো দেখা যাচ্ছে আমাদের যে ব্যাংক আছে, সেই ব্যাংকের খুবই খারাপ অবস্থা, দুরবস্থা, 1000 জন মানুষ এখনো রেজিস্ট্রেশন করেনি, বা 1000টা এখনো হচ্ছে যে কি বলবো এটাকে, অ্যাকাউন্ট ওপেন হয়নি। সো দ্যাট আমাদের কি হচ্ছে, 1000টা জায়গা নেওয়ার জন্য আমার প্রত্যেকটাকে 4 বাইট করে যদি দেই, তাহলে আমাদের কি 4000 বাইট আমাদের সবসময় নষ্ট হচ্ছে না? সো এই যে 4000 বাইট নষ্ট হচ্ছে, এটা তো আমাদের দরকার ছিল না, এই ওয়েস্টেজটা আমাদের দরকার ছিল না। এটা না করে যদি আমাদের কাছে এমন কিছু থাকতো, যে আমার আজকে একজন ক্লায়েন্ট আসছে, আমার মেমোরি ওই একজনের জন্য যতটুকু লাগবে ততটুকুই আমাদের খরচ হবে, কালকে আরেকজন আসুক সমস্যা নেই, আমি তাকে আরেকটা জায়গায় দিতে পারবো। এটা আমাদের বেশি, আমাদের এটা একটা সলিউশন না, যে অ্যারেতে আমাদের যেটা হচ্ছিল মেমোরি ওয়েস্টেজ, তাহলে আমরা এটার মাধ্যমে কি করতে পারতেছি, যে মেমোরি ওয়েস্টেজটা কমাইতে পারতেছি। সো অ্যারের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনএফিশিয়েন্ট মেমোরি ইউসেজ, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, যে অনলি স্টোরস এলিমেন্ট অফ দ্য সেম ডেটা টাইপ, যে আমরা এখানে শুধুমাত্র যদি ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করি, তাহলে শুধু আমরা ইন্টিজার রাখতে পারবো, ফ্লোট ডিক্লেয়ার করলে শুধু ফ্লোটই রাখতে পারবো।
ইন্টিজার ফ্লোট মিক্স করতে পারবো না, বা স্ট্রিং এর সাথে ফ্লোট ইন্টিজার মিক্স করতে পারবো না। সো এটা আমাদের একটা ড্রব্যাকস। তারপর কি পোর পারফরমেন্স ফর ডাইনামিক অপারেশন, ডাইনামিক এখন আমরা শিখিনি, ডাইনামিক আমরা একটু পরে শিখবো, তখন এটা বলে দিচ্ছি। সো এটা গেল আমাদের অ্যারের ডিসঅ্যাডভান্টেজ গুলা। সো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আমাদের প্রবলেম, এবং আমরা জানি যে যেখানে প্রবলেম আছে সেখানে হচ্ছে আমাদের কি, সেখানে আমাদের সলিউশন আছে। ঠিক আছে, সো প্রবলেম থাকলেই সলিউশন আসবে, যে প্রবলেম যদি না থাকে তাহলে সলিউশন কখনোই আমরা পাবো না, তাই না? সো প্রবলেম থেকেই সলিউশনের জন্ম আসে। সো আমরা এখন সলিউশনটা দেখবো। তার আগে আপনাদের জন্য একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আছে। আমি যখন হচ্ছে ক্লাস শুরু করছিলাম তখন বলছিলাম যে আপনারা জানেন যে হচ্ছে আমরা হচ্ছে ক্লাসের শুরুতে হচ্ছে কোর্স আউটলাইন পুরোপুরি বলে দিছিলাম যে কোর্স জন্য আমরা কি কি করব। তো কোর্স আউটলাইন বলে দিছি, বাট হচ্ছে আমরা একটা কি বলছিলাম, সারপ্রাইজ রাখবো। ঠিক আছে, সো সারপ্রাইজটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে যে কত, আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে 1650 টাকা, তাই না? এবং এটা 15% ডিসকাউন্টে 1400 টাকায় আপনারা এতদিন পাইছেন। ঠিক আছে, বাট এখন হচ্ছে আপনাদের জন্য যে অফার প্রাইস আছে সেটা হচ্ছে, যদি আপনারা তিনজন মিলে, আপনাদের যে কোনো তিনজন মিলে যদি আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সে জয়েন করেন, তাহলে তিনজনের আমাদের কত আসে, 3 আমাদের 4200 টাকার মতো, সরি 1400 টাকা করে যদি আমরা ধরি তাহলে 4200 টাকার মতো আসে। বাট হচ্ছে আপনারা তিনজন মিলে যদি একই সাথে রেজিস্ট্রেশন করেন কালকে রাত 12টার আগে, তাহলে হচ্ছে আপনারা এটা 3600 টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, যে আপনাদের আগের প্রাইস ছিল কত, আগের প্রাইস ছিল 4200 টাকা, বাট হচ্ছে কারেন্ট প্রাইস আপনারা যদি আগামীকাল রাত 12টার আগে যদি রেজিস্ট্রেশন করেন তিনজন মিলে, তাহলে হচ্ছে আপনারা এটা 3600 টাকায় পেয়ে যাবেন। ওকে, সো আমরা হচ্ছে এখন, এতক্ষণ আমরা দেখলাম প্রবলেম, যে পড়ালেখায় ফিরি, যে এতক্ষণ আমরা কি দেখলাম, প্রবলেম দেখলাম। এখন আমরা দেখব সলিউশন। প্রবলেম না থাকলে আমরা কখনোই সলিউশন ডিজাইন করতাম না, বাট প্রবলেম আছে বলেই আমরা কি করি, সলিউশন ডিজাইন করি। তো সলিউশনটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, সো এতদিন হচ্ছে আমরা কি দেখছি, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। আপনারা যে ফার্স্ট সেমিস্টারে যা কিছু করছেন অ্যারে নিয়ে বা স্ট্রিং নিয়ে বা আদার্স যে যা যা কিছু করছেন সবকিছু ছিল কি, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। বাট এখন আপনারা ডেটা স্ট্রাকচার কোর্সের থ্রুতে যা যা করবেন সবকিছু হচ্ছে আপনাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, আর ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে হচ্ছে চলমান, তাই না? সো এটা থেকে আপনাদের একটু এটা বোঝার কথা যে স্ট্যাটিক মানে কি, আপনার ওই যে আমি অ্যারের ক্ষেত্রে যে উদাহরণটা দিলাম, যে আপনার 1000 জন ক্লায়েন্ট আছে, আপনি কি করছেন, প্রোগ্রাম বানানোর সময় 1000 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে রেখে দিয়েছেন, বাট আপনার ক্লায়েন্ট হয়নি, জায়গাটা আপনার ওয়েস্টেজ যাচ্ছে, তাই না? সো এটা আমাদের স্ট্যাটিকের একটা সমস্যা। বাট ডাইনামিকে কি হয়, ডাইনামিক যেহেতু নিজেই চলমান, তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আমাদের এইটা বলে যে ভাই সমস্যা নাই, তুমি কাজ করো, তোমার যখন মেমোরি লাগবে মেমোরি আমি দিব, তোমার যত মেমোরি লাগে মেমোরি আমি দিব, বাট তোমার আগে ভাগে সবকিছু রিজার্ভ করে রাখার দরকার নেই, সবকিছু রিজার্ভ করে তোমার মেমোরি ওয়েস্টেজ বাড়ানোর দরকার নেই। তোমার যখন মেমোরি লাগে মেমোরি আমার কাছ থেকে চেয়ে নিবা, আমি মেমোরি তোমাকে দিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আমরা হচ্ছে একটা ছবির মাধ্যমে দেখবো। সো ধরে নিলাম যে হচ্ছে আপনি একটা হচ্ছে বিজনেস করবেন, বিজনেসটা হচ্ছে আপনি সাগর থেকে মাছ ধরবেন, মাছ ধরে নিয়ে এসে তীরে এসে বিক্রি করবেন, এটা হচ্ছে আপনার বিজনেস আইডিয়া। সো এটা আপনি চিন্তা করে কি করছেন, একটা শিপ কিনছেন, একটা জাহাজ কিনছেন, ভালো কথা। জাহাজ কিনে আপনারা হচ্ছে কিছু কর্মচারী, এখানে 4 জন দেখতে পাচ্ছি, 4 জন কর্মচারী নিয়ে আপনি মাছ সাগরে গেছেন মাছ ধরতে। কারণ কি, তীরে তো বেশি মাছ পাবেন না, আপনি চিন্তা করছেন 50 কিলোমিটার দূরে যাব, এখানে হচ্ছে আপনি অনেক মাছ পাইছেন। অনেক মাছ পাওয়ার পর আপনি কি করছেন, আপনার কাছে বড়শি আছে, আপনি কি করছেন, 4 জনের বড়শি ধরায় দিয়ে বলছেন মাছ তুলো। ঠিক আছে, তাহলে এটা কি আপনার জন্য এফিশিয়েন্ট হবে? এখানে আপনার মাছের প্রাচুর্য কিন্তু অনেক, মাছের প্রাচুর্য আপনার এখানে অনেক, বাট আপনার রিসোর্স কি, আপনার এখানে রিসোর্স কিন্তু খুবই সীমিত, যে আপনি এট এ টাইম 4 জনের বেশি এখানে মাছ ধরতে পারতেছে না। খুব বেশি হলে একজনকে আপনি 2টা বড়শি দিয়ে ধরে দিতে পারেন, যে 2টা করে তুলবা তোমরা। ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের ইফিশিয়েন্ট হচ্ছে না, তাই না? সো আপনার এখানে আরেকটা ওয়ে কি থাকতে পারে, যে আপনি চিন্তা করতে পারেন যে 50 কিলোমিটার দূরে আবার ব্যাক করব, 50 কিলোমিটার দূরে আমি মাছ দেখছি, মাছ ধরার জায়গা আমি চিহ্নিত করে আসলাম কোনোভাবে, 50 কিলোমিটার দূরে ব্যাক করে আমি আরো লোক বল নিয়ে এখানে এসে মাছ ধরবো। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কি, এটা একটা ভুল চিন্তা বা গাধার চিন্তা, যে গাধার খাটনি আমরা যাকে বলি, তাই না? তো এটার একটা সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে আমরা এই ছবিটা দেখতে পারতেছি, এইটাতে এখানে আমাদের কোনো মানুষের কিন্তু কোনো দরকার নাই। এখানে আমরা কি করছি, যে আমরা মাছ ধরার চিন্তা করছি, আপনি মাছ ধরার চিন্তা করছেন, একটা জাহাজ কিনছেন, জাহাজের সাথে একটা ক্রেন কিনছেন, এবং আপনি এমন একটা কিছু চিন্তা করছেন যেটা আপনি ইচ্ছা মতো এক্সটেন্ড করতে পারবেন, যে এটা একটা কি, এটা একটা জাল না, এখানে দেখেন এটা একটা রশি, এই যে এগুলো একটা কি রশি, এটা একটা ক্রেন, ক্রেনের সাথে আপনি রশিগুলা কি করছেন, অ্যাড করে করে রেখে দিয়েছেন, তাই না? সো এই যে রশিগুলাকে আপনি অ্যাড করে করে রেখে দিয়েছেন এবং এগুলাতে কি আপনি বড়শি ঝুলাই দিয়েছেন।
তাহলে আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটাতে আপনার প্রচুর মাছ আছে, আপনি চাইলেই কি করতে পারবেন, আপনার জাহাজে ধরে নেন আপনি হচ্ছে এক বস্তা বড়শি আপনি রিজার্ভ করে রেখে দিচ্ছেন। রিজার্ভ করে রেখে দিচ্ছেন মানে আপনার কাছে এক রোল দড়ি রাখছেন, এক বস্তা বড়শি রাখছেন। যখন আপনার দেখবেন যে বেশি মাছ আছে, আপনি কি করবেন, ওই দড়িগুলাকে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, দড়িগুলাকে চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের সলিউশন। কিসের সলিউশন? এটা আমাদের প্রবলেম ছিল, তার সলিউশন হচ্ছে এইটা। সো এই যে জিনিসটা আপনারা এই পিকচারটাতে দেখতেছেন, প্রথম ছবিটাতে, এটা হচ্ছে আমাদের মূলত স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, যেটা আপনারা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ে আসতেছেন। আর এই পিকচারটাতে আপনারা যেটা দেখতেছেন, এটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটা আপনারা এই সেমিস্টার জুড়ে করবেন, যেখানে আপনি ইচ্ছা মতো কি করতে পারবেন, ইচ্ছা মতো আপনি এক্সটেন্ড করতে পারবেন। যে আপনার ধরে নেন ইনফরমেশন বেশি অ্যাড করা লাগবে, তো আপনি চাইলে কি করতে পারবেন, এইখানে ইনফরমেশন অ্যাড করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, বা কোডে যে আপনার এডিট করতে হবে না। এখানে পারে যে এডিট করে, পারে যে লোক নিয়ে আসা মানে কি, কোডে যে আপনি এডিট করে আপনাকে আবার জায়গা বাড়ানো লাগতেছে, এটা আপনাকে করতে হবে না। আপনি যদি এখানে চিন্তা করেন, এখানে চিন্তা করলে আপনার কোড এডিট না করে আপনি জায়গা পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। আবার এরকম হইতে পারে যে আপনার ধরে নেন এই জায়গার এই যে এতটুকু যে জাল আছে বা এতটুকু যে দড়ি আছে, এই দড়িটা আপনার হচ্ছে কি বড়শিগুলো নষ্ট হয়ে গেছে, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে এই দুইটার মধ্যে আবার কানেকশন করে দিতে পারেন। আবার চাইলে হচ্ছে আপনি এখানে আরো বেশ কিছু বড়শি অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে দেখা যাচ্ছে একটা জায়গায় আপনি গেছেন, সারাদিন আপনার মাছ ধরা হয়নি, আপনি হচ্ছে দেখতেছেন অল্প কিছু মাছ আছে, অল্প কিছু মাছের জন্য তো আপনার ভাই হচ্ছে পুরা দড়িটা এখানে বিছানোর দরকার নেই, পুরা জালটা বিছানোর দরকার নেই। আপনার অল্প মাছের জন্য অল্প জায়গা জুড়ে আপনি হচ্ছে জাল বিছান, তাহলে আপনি কি করবেন, আপনার যে পুরা জাল আছে ওই জাল থেকে জায়গা খুলে রাখলেন, তাই না? সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। সো এই যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটাতে কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। ওকে, সো হোপফুলি কারো সমস্যা নাই। তো আমরা হচ্ছে নেক্সটটাতে যাচ্ছি। ওকে, সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যাকচুয়ালি কি, এটার একটা সংজ্ঞা দেখি। সো এখানে আমরা দেখতেছি দ্য কনসেপ্ট অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইন সি ল্যাঙ্গুয়েজ enables the C programmer to allocate memory at runtime. সো এখানে আমরা একটা রান টাইমটাকে রেট করে রাখছি, কারণ আছে। তো তার আগে আমি আরেকবার সংজ্ঞাটা পড়তেছি। দ্য কনসেপ্ট অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইন সি ল্যাঙ্গুয়েজ enables the C programmer to allocate memory at runtime. ঠিক আছে, আমরা মেমোরি অ্যালোকেশন কখন করি, রান টাইমে করি। কিভাবে করি এটা এখন আমরা দেখব, ঠিক আছে। সো আমরা একটা রাখতেছি এসএম এর জন্য বা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের জন্য, আর একটা রাখতেছি আমরা কি ডিএম এর জন্য বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য। এবং এখানে আমরা একটা ওয়ার্ড দেখতেছি রান টাইম। এবং রান টাইম কিসের ক্ষেত্রে কার্যকর হয়, আমাদের এই যে আমাদের এটা কি বলবো, ডিএম এর জন্য রান টাইমটা কাজ হয়। আর এসএম এ তে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের কম্পাইল টাইমে। আপনি একটা প্রোগ্রাম লিখছেন, প্রোগ্রাম লেখার পরে আপনার হচ্ছে যদি কোড বক্স ইউজ করেন বা যেটা ইউজ করেন, আপনি যখন রান করবেন, রান করার সাথে সাথে আপনার কি হয়, আপনার মেমোরিতে প্রোগ্রামটা এক্সিকিউট হয়, আপনার একটা ফাইল তৈরি হয় না, ডট সি ফাইল। ওই ডট সি ফাইলকে যখন আপনি রান করেন তখন আপনার কি আরেকটা এক্সটেনশন যুক্ত ফাইল তৈরি হয়। সো ওই যে ফাইলটা তৈরি হচ্ছে ওইটা তো আপনার মেমোরিতে জায়গা নিচ্ছে, তাই না? সো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কেন আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আসি। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে যেটা হয় যে আপনি যদি 10টা সংখ্যাকে স্টোর করতে চান, আপনি একটা অ্যারের সাহায্য নিচ্ছেন, ভালো কথা। আপনি কি করলেন, অ্যারে 10 লিখলেন, অ্যারে 10 লিখলেন, এখানে ইন্টিজার লিখলেন। তো আপনি যখন এটাকে রান বাটনে প্রেস করবেন, রান বাটনে প্রেস করার সাথে সাথে আপনার মেমোরিতে আপনাকে 10 বাইট জায়গা আপনাকে সরি 10টা হচ্ছে ইন্টিজার স্টোর করার জন্য আপনাকে জায়গা দিয়ে দিবে, অর্থাৎ 40 বাইট আপনাকে জায়গা দিয়ে দিবে। অর্থাৎ আপনি যখন এটাকে কম্পাইল করতেছেন, রান করার মাধ্যমে কি করতেছেন, কম্পাইল করতেছেন না, কম্পাইল করার সাথে সাথে আপনার কি হয়ে যাচ্ছে, আপনার জন্য মেমোরিতে জায়গা বরাদ্দ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এই জায়গাটাকে এক্সটেন্ড করতে পারবেন না, এটা আপনার ড্রব্যাক। আপনার ওই যে নৌকার যে উদাহরণটা আমি একটু আগে দিলাম, শিপের যে উদাহরণটা, আপনি চাইলে হচ্ছে এখানে বেশি মাছ ধরতে পারবেন না। বেশি মাছ ধরতে হলে আপনাকে কি তীরে যে আবার লোক নিয়ে এসে আবার মাছ ধরতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি বেশি জায়গা চান, আপনি 5টা 10টা জায়গায় যদি 12টা যদি এখানে স্টোর করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আবার কোডে যেয়ে আবার 12টা করে দিতে হবে, তাই না? তো আপনাদের আপাতত পক্ষে মনে হইতে পারে যে এটা এফিশিয়েন্ট সলিউশন, যে এই ডেটা স্ট্রাকচার না শিখে আমি কি করব, আমার যখন বেশি ইনপুট দরকার হবে আমি কোডে যাব আর এখানে 12 করে দিব, 12টা লাগলে 12 করে দিব। কিন্তু এটা আমার সলিউশন না। কারণ কি, কারণ হচ্ছে আপনি একটা ব্যাংকের জন্য যদি একটা সিস্টেম ডিজাইন করেন, বা ব্যাংকের জন্য বা একটা আদার্স কোনো কিছুর জন্য যদি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, আপনার যে ইউজার আছে সেই ইউজার তার কোড বুঝবে না, বা আপনি যারা ব্যবহার করবে সে তার কোড বুঝবে না।
কোড বুঝবেন তো আপনি, সো তারা গিয়ে তো এটা এডিট করে আসতে পারবে না, তাই না? সো এটা কোনো সলিউশন না যে আপনি হচ্ছে তীরে গিয়ে আবার লোক নিয়ে এসে আবার মাছ ধরবেন, এটা সলিউশন না আপনার জন্য। সো কম্পাইল টাইমে আমাদের যে মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে এটা আমরা চাই না, আমরা চাচ্ছি এমন কিছু করতে যেটা হচ্ছে আমরা যখন চাবো তখন আমরা পাবো। সো এই জন্য আমাদের আসে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটা আমাদের রান টাইমে আমাদের মেমোরি পাইতে সাহায্য করে। তখন রান টাইমে, কম্পাইল টাইমে না, কিন্তু রান টাইমে আমাদের মেমোরি পাইতে সাহায্য করে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো রান টাইমে কিভাবে, শুধু এটা না, আপনি একটা ব্যাংকের জন্য সিস্টেম ডেভেলপ করছেন, কি সিস্টেম ডেভেলপ করছেন, আপনি ওই সিস্টেমের মাধ্যমে আপনার যে গ্রাহক আছে বা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে যারা, তারা এখানে কি করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। সো ধরেন আর প্রথম দিন আপনার ব্যাংকের প্রথম দিন খুবই নতুন, ব্যাংক সেরকম চিনে না, মানুষজন কেউ আসেনি, অর্থাৎ আপনার রান টাইমের সময় আপনি এটা রান করলেন, ঠিক আছে, রান করার পরে আপনি দেখলেন মানুষজন কেউ আসেনি, কোনো সমস্যা নেই, আপনি রেজিস্ট্রেশন করলেন না। দ্বিতীয় দিন দেখবেন অনেকগুলা মানুষ আসছে, ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে, যে প্রথম মানুষ আসছে তার জন্য একটা ফাইল খুললেন আপনি, দ্বিতীয় মানুষ আসছে তার জন্য ফাইল খুললেন, তৃতীয় মানুষ আসছে ফাইল খুললেন, এরকম করে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে জায়গা নিতে পারবেন। যত আপনার মানুষ আসবে সেই অনুযায়ী আপনার জায়গা নিতে পারবেন। এরকম না যে হচ্ছে আপনার মেমোরিতে আগে থেকে জায়গা নিয়ে বসে আছে, আপনার যখন লাগতেছে মেমোরি আপনাকে তখনই জায়গা দিচ্ছে। তো এটাই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটা আমরা এই যে একটু আগে শিপের যে উদাহরণ দেখছিলাম ওইটাতে ছিল, যে যখন আপনার মাছ বেশি তখন আপনি চাইলে একটা একটা করে পার্ট আপনি বা বসিয়ে অ্যাড করে দিতে পারতেছিলেন তখন, তাই না? তো এটা হচ্ছে আমাদের কম্পাইল টাইমে মেমোরি অ্যালোকেশন আর রান টাইমে মেমোরি অ্যালোকেশন বোঝার জন্য একটা উদাহরণ। সো এখন হচ্ছে আমরা বেশ কিছু পার্থক্য দেখবো, যেটা আপনাদের পরীক্ষাতে ডিরেক্ট কোশ্চেন চলে আসে, কুইজে দেখতে পারেন বা মিডে দেখতে পারেন, যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এবং স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, বা কেন আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করি, কেন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ইউজ করি না, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, সো এটা আমরা একটু পরে দেখতেছি, এটা আপাতত দরকার নেই, আমরা হচ্ছে আগে পার্থক্যটা দেখি, যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো আমরা কি বলছি, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে আমাদের যে জায়গাটা মেমোরিটা আমাদের ফিক্স করে কখন, কম্পাইল করে যখন তখনই, অর্থাৎ আমরা এই জায়গায় যখন প্রেস করি রান এন্ড কম্পাইল বা ডিবাগ, তখনই আমরা প্রেস করার সাথে সাথে আমাদের এটা আমাদের জায়গা দিয়ে দেয়। ওর চেয়ে বেশি জায়গা যদি আমাদের দরকার হয় তখন আমাদের আবার কোডে যে এডিট করে আমাদের জায়গা নিতে হয়। বাট ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে যখন আপনি একটা কোড লিখবেন, আপনি যদি এটাকে রান করেন, রান করলে দেখবেন যে হচ্ছে আপনাদের রান টাইমের সময় আপনি যত ইনপুট দিচ্ছেন সে কি করতেছে, তত ইনপুটই অ্যাকসেপ্ট করতেছে। আপনার এখানে কি অ্যাকসেপ্টের কোনো সীমাবদ্ধতা নেই, সো আপনি যত ইনপুট দিবেন সে তত বেশি অ্যাকসেপ্ট করবে। সো আপনার এখানে যে মেমোরিটা, সেই মেমোরিটা আপনাদের কোনো ক্যাপ করা নেই, অর্থাৎ আপনি লিমিটেড না, আনলিমিটেড মেমোরি আপনারা এখানে পাচ্ছেন, এবং এখানে আপনাদের ওয়েস্টেজও হচ্ছে না, তাই না? গেল মেমোরি ম্যানেজমেন্ট, ম্যানেজড বাই কম্পাইলার এবং ম্যানেজড বাই দ্য প্রোগ্রামার ইউজিং ম্যালোক অর ফ্রি। ওকে, এতদিন আপনারা স্ট্রিং ডট এইচ এরকম কিছু পড়েননি। স্ট্রিং ডট এইচ, যখন আপনারা স্ট্রিং এর বেশ কিছু ফাংশনালিটিস নিয়ে কাজ করেন তখন এরকম একটা হেডার ফাইল আপনাদের ইনক্লুড করতে হয়, বা ম্যাথ ডট এইচ, এগুলো আপনারা পড়ছেন। বাট আপনারা যখন ডাইনামিক মেমোরি নিয়ে কাজ করবেন তখন আপনাদের stdlib ডট এইচ নামের একটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হয় আপনাদের প্রোগ্রামে। আপনাদের ওই যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এর পরে আপনাদের লিখতে হয় হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট হেডার ফাইল। এটা স্টোর করার মাধ্যমে আপনার প্রোগ্রামে আপনারা 4টা ফাংশনকে ইউজ করতে পারবেন, malloc, calloc, realloc এবং free। যদি এটা ইনক্লুড না করে যদি আপনারা এগুলো ইউজ করতে যান, দেখবেন যে আপনাদের এখানে রেড উঠে আছে। কেন রেড উঠে আছে? কারণ তারা কি, তারা এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। সো প্রথম আপনাকে এই হেডার ফাইলটা আপনার প্রোগ্রামে ইনক্লুড করতে হবে, দেন আপনারা এগুলাকে ইউজ করতে পারবেন। ওকে, সো এগুলা ফাংশনের কাজ কি এটা আমরা এখন দেখব। তো প্রথমেই আছে আমাদের malloc। এগুলো ফাংশন বলতে আমরা মূলত আপাতত 1 নাম্বার আর 4 নাম্বারটা দেখব, পরে calloc এবং realloc দেখব। মেইন দুইটা আমরা আগে দেখে নিচ্ছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। কি, malloc এবং calloc। malloc কি, malloc এর পূর্ণরূপ যদি আমরা চিন্তা করি, malloc হচ্ছে আমাদের মেমোরি অ্যালোকেশন। তো আমাদের যখন মেমোরি দরকার, রান টাইমে আমরা বলছি মেমোরি পাবো, তো কখন আমরা কিভাবে আমাদের প্রোগ্রামকে বোঝাবো বা আমাদের কম্পাইলারকে বোঝাবো যে আমার মেমোরি লাগবে, তখন আমরা malloc নামের একটা ফাংশনকে আমরা ওইভাবে সেট করে দিব যে আমাদের যখন ইনপুট দিবে malloc অটোমেটিক অ্যাক্টিভ হয়ে আমাদের যে মেমোরি আছে সেই মেমোরি থেকে জায়গা চেয়ে নিয়ে আমাকে একটা জায়গা দিয়ে দিবে। ওকে, তারপরে আমরা কি বলছি, ক্যালক রিয়ালক আপাতত আমরা পড়বো না, এবং আমরা এখন পড়তেছি ফ্রি। এই যে আমাদের যে জায়গাটা আমরা এখানে ইউজ করলাম, এই জায়গাটা আমাদের দেখা যাচ্ছে কোনো দরকার নেই আপাতত, সো আমরা চাইলেই কিন্তু এটাকে আবার ফ্রি করে দিতে পারি, ঠিক আছে? আপাতত এই দুইটা হালকা বুঝলাম, পরবর্তীতে আমরা এটা আরো ভাস্টলি জানবো, ঠিক আছে, কারণ এই দুইটার বেসিসে আপনারা সব প্রোগ্রাম করবেন। গেল, লাস্ট অপশনটা আমরা দেখতেছি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কি, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে আমরা কি কি পড়ছি এতক্ষণ, অ্যারে পড়ছি।
অ্যারেতে আমাদের কি ছিল, আমরা অ্যারে ড্রব্যাকসে কি পড়ছিলাম, ফিক্সড সাইজ। অ্যারে কি ফিক্সড সাইজ, চাইলে এটাকে বাড়ানো যায় না বা কমানো যায় না। ক্যান নট বি রিসাইজড, ফিক্সড সাইজ ক্যান নট বি রিসাইজ। আরো আমরা বলতে পারি ইনসারশন ডিলিশন করা যায় না, আদার্স অনেক সমস্যা আছে। সো এগুলো কি আমাদের ফ্লেক্সিবিলিটি সমস্যা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন। বাট ডাইনামিক্যালি ক্যান বি রিসাইজড এন্ড ফ্রিড অ্যাজ নিডেড। সো আমরা চাইলে ওইটাকে বড় করতে পারি আমাদের লিস্টকে, চাইলে আমরা কি করতে পারি, আমরা আবার ফ্রি করতে পারি আমাদের স্পেসকে। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সম্পর্কে একটা ওভারভিউ। কোনো সমস্যা আছে এটাতে আপনাদের? একটু রেসপন্স করেন, কারণ কোনো সমস্যা থাকলে এখানে দেখা যাচ্ছে আপনারা যখন সামনের দিকে আরো কঠিন টপিকের দিকে যাবেন, কঠিন না অ্যাকচুয়ালি, ওই টপিক গুলা আর কি এগুলোর সাথে ইন্টারকানেক্ট, তখন পরে আর মজা পাবেন না, ঠিক আছে? সো এটা মাথায় রেখে যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে জানান, হ্যান্ড রেজ করে জানাতে পারেন। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদের আরেকবার মনে করে দিচ্ছি যে আহ, আপনাদের যেসব ফ্রেন্ডরা হচ্ছে জয়েন করে না, আপনারা তাদের জানাই দিতে পারেন যে হচ্ছে এই কোর্সটাতে আমরা কি করতে যাচ্ছি। যে এখানে হচ্ছে একই সাথে আমরা হচ্ছে আহ এটাকে কি বলবো, আমরা হচ্ছে থিওরিও পড়াচ্ছি, আবার হচ্ছে ল্যাবের যে হচ্ছে পার্ট আছে, ল্যাবের যে কোডিং পার্ট আছে সেটাও আমরা কভার করব, থিওরি কভার করব, এবং হচ্ছে আপনাদের যে ল্যাবের যে সাপোর্ট আছে সেটাও থাকতেছে, তাই না? সো এবং আপনারা হচ্ছে যদি কালকে আগামীকালকে রাত 12টার আগ পর্যন্ত যদি আপনারা রেজিস্ট্রেশন করেন একই সাথে 3 জন, তাহলে আপনারা এই কোর্সটা হচ্ছে 3600 টাকায় পেয়ে যাবেন, 3 জন মিলে 3600 টাকায় এই কোর্সটা পেয়ে যাবেন, ঠিক আছে? এইটাই। আর হচ্ছে আপনাদের টোটাল ক্লাস থাকবে হচ্ছে সপ্তাহে 2 দিন, বেসিক্যালি 3 দিন থাকবে, কিন্তু অনলাইনে ক্লাস হবে হচ্ছে 2 দিন, 1 থেকে 1.5 ঘন্টা লেন্থের। তো আপনারা চাইলে হচ্ছে ওই ওইগুলো বেসিক্যালি লাইভ ক্লাস থাকে, রেকর্ডেড না। 1 থেকে 1.5 ঘন্টা করে ডেইলি ক্লাস থাকবে, ডেইলি না, সপ্তাহে 2 দিন থাকবে, এবং সপ্তাহে একদিন আপনাদের অফলাইন সেশন থাকবে। এই যে আপনারা সপ্তাহে 2 দিন যে লাইভ ক্লাস আপনারা করবেন, এখান থেকে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, সমস্যা যদি ফেস করেন, আপনারা চাইলে অফলাইন ক্লাসে এসে আপনারা সেইগুলোকে সলভ করে নিতে পারেন, ঠিক আছে? সো এটা গেল কোর্স সম্পর্কে। এখন আমরা দেখবো হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে। ওকে, সো মেমোরি ম্যানেজমেন্ট আমাদের হচ্ছে জানা দরকার, যেহেতু আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার নিয়ে পড়তেছি, এবং ডেটা স্ট্রাকচার শুরু করার আগে আমরা হচ্ছে ইফিসিয়েন্সির যে বলছিলাম যে মোস্ট কমন 2টা ফ্যাক্টর আছে, সেই কমন 2টা ফ্যাক্টর কি কি ছিল, একটা ছিল টাইম কমপ্লেক্সিটি, একটা কি ছিল স্পেস কমপ্লেক্সিটি। সো স্পেস কি, স্পেস অ্যাকচুয়ালি মেমোরি নিয়ে ডিল করে, তাই না? সো যেহেতু স্পেস মেমোরি নিয়ে ডিল করে, তাহলে কি আমাদের মেমোরি সম্পর্কে জানতে হবে না, যে মেমোরি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে আমি একটা কোড লিখতেছি, কোডের কোন অংশ কোন জায়গায় যাচ্ছে, কোন অংশটা কোন জায়গায় স্টোর হচ্ছে, এটা আমাদের প্রথমে জানতে হবে, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে এইটাতে আসি। সো এটা হচ্ছে আমাদের একটা মেমোরি কল্পনা করতে পারি, এটা আমাদের একটা মেমোরি। সরি, এই মেমোরিতে আমাদের হচ্ছে 4টা পার্ট দেখতেছি: হিপ, স্ট্যাক, স্ট্যাটিক অর গ্লোবাল, আর হচ্ছে টেক্সট। সো বেসিক্যালি আমরা যখন একটা সি প্রোগ্রাম লিখি, সি প্রোগ্রাম লেখার পরে আমরা যখন রান করি, রান করার সময় আমাদের সবগুলা যে ইনফরমেশন আছে বা ডেটা আছে, সবগুলা যে আমাদের একটা মেমোরির আন্ডারে, মানে মূলত একটা মেমোরির আন্ডারেই হচ্ছে সবগুলো স্টোর হচ্ছে। বাট একটা মেমোরির আবার 4টা সেগমেন্ট আছে, এমন নয় রান করার পরে আমাদের সবগুলা ইনফরমেশন একটা সেগমেন্টের আন্ডারে স্টোর হচ্ছে। তারা কিন্তু তাদের প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন সেগমেন্টে স্টোর হচ্ছে। এখন আমরা প্রকারভেদ গুলা দেখবো, ঠিক আছে? যে কোন কোন ফাংশনালিটিস থাকলে তারা টেক্সটে যাচ্ছে, কারা স্ট্যাটিক অর গ্লোবালে যাচ্ছে, কারা স্ট্যাকে যাচ্ছে, কারা হিপে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা টেক্সট দিয়ে শুরু করি। লাস্টে যে একবার সবার নিচে যে সেগমেন্ট দেখতেছি, এই সেগমেন্টে কারা স্টোর হয়। To store all the instructions in the program, the instructions are compiled instructions in machine language. সো আমরা হচ্ছে এগুলাতে কি আমাদের সি প্রোগ্রামিং আমরা শিখছি, এবং আমরা জানি যে সি প্রোগ্রামিং আমাদের একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সো মিড লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা যখন কম্পাইল করব, কম্পাইল করার পরে আমাদের যে 0 1 বা মেশিন ল্যাঙ্গুয়েজের যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, এবং ইনস্ট্রাকশন যেগুলো থাকবে আমাদের, যেমন হচ্ছে লুপ, তারপরে কনসোল স্টেটমেন্ট, এগুলো আমাদের কই যাবে, এগুলো আমাদের সবগুলো স্টোর হবে হচ্ছে আমাদের টেক্সট, এবং টেক্সট যে সেগমেন্ট আছে আমাদের মেমোরি, সেই সেগমেন্টে, ঠিক আছে? আমাদের প্রোগ্রামের যে ইনস্ট্রাকশনস গুলো আছে, ইনস্ট্রাকশনের সেট গুলো আছে, সেগুলো আমাদের সবগুলো কম্পাইল হওয়ার পরে মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের টেক্সট যে অংশ আছে সেটাতে স্টোর হবে। গেল। তারপরে আমরা প্রোগ্রামে আমরা অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে জানছি না, যে আমরা কোনো ফাংশনের আউটসাইডে, যে আমাদের মেইন ফাংশন ধরলাম এটা, আরো আমাদের 100টা ফাংশন আছে, সবগুলা ফাংশনের বাইরে যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেগুলা কি সবগুলা ফাংশন থেকে অ্যাক্সেসিবল, সেগুলাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলতাম। সো ওই যে গ্লোবাল ভেরিয়েবল যেগুলো ছিল, সেগুলাকে আমরা কই স্টোর করি, সেগুলাকে আমরা স্ট্যাটিক অর গ্লোবাল যে সেগমেন্ট আছে এখানে আমরা স্টোর করি। ওকে, গেল। তারপরে আমাদের আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে স্ট্যাক এবং হিপ। এখন আমাদের বুঝতে হবে স্ট্যাক এবং হিপ কি, এই দুইটা নিয়ে আমাদের মূলত পড়ালেখা।
যে এতদিন আপনারা যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন করছিলেন, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের সময় যে ভেরিয়েবল গুলা আপনারা ইউজ করতেন, সেগুলো যে লোকাল ভেরিয়েবল গুলা যেগুলো ইউজ করতেন, যে একটা ফাংশনের ভিতরে ধরে নিলাম আমাদের মেইন ফাংশনের ভিতরে আমরা একটা ইন্টিজার এ ডিক্লেয়ার করছি, ইন্টিজার এ, এবং আমরা অ্যাড নামের একটা ফাংশন ইউজ করতেছি, ওই জায়গায় যদি আমি ইন্টিজার এ কে এখানে ডিক্লেয়ার না করে ইউজ করতে যাই তাহলে আমার এরর দিত। তার মানে কি এটা একটা কি লোকাল ভেরিয়েবল। সো এই যে লোকাল ভেরিয়েবলস যেগুলো আছে, ঠিক আছে, সেই লোকাল ভেরিয়েবলস গুলো আমাদের সবগুলা আমাদের স্ট্যাকে জমা হয়, সবগুলা কম্পাইল হওয়ার পরে মেশিন কোড আকারে স্ট্যাকে জমা হয়। এবং আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হিপ, যেটা নিয়ে আপনারা পুরো সেমিস্টার জুড়ে কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের হিপ। সো হিপে কি হয়, ইট ইজ দা ডাইনামিক মেমোরি। এটা কি এখানে আমাদের ডাইনামিক মেমোরি, হিপি হচ্ছে আমাদের কি ডাইনামিক মেমোরি দ্যাট ক্যান গ্রো, এটা আমাদের গ্রো করতে পারে এবং শ্রিঙ্ক করতে পারে as per our need। কি বলছে এখানে, ইট ইজ দ্য ডাইনামিক মেমোরি দ্যাট ক্যান গ্রো শ্রিঙ্ক as per our need। অর্থাৎ আমরা কি বলছি, লিঙ্ক লিস্টে বা লিঙ্ক লিস্ট না, আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আমরা চাইলে কি আমাদের ইনফরমেশন বেশি দরকার হলে আমরা মেমোরিকে বললে মেমোরি আমাদের জায়গা দিয়ে দেয়। মেমোরি কোন জায়গা থেকে জায়গা দেয়, হিপ থেকে দেয় নাকি স্ট্যাক থেকে দেয় নাকি স্ট্যাটিক থেকে দেয় নাকি টেক্সট থেকে দেয়? মেমোরি আমাদের হিপ থেকে জায়গা দেয়। কিভাবে আমরা বুঝলাম, কারণ এই যে হিপ সেগমেন্টটা আছে, এই হিপ সেগমেন্টটাই মূলত আমাদের কি করে গ্রো করতে পারে এবং শ্রিঙ্ক করতে পারে যেভাবে আমাদের প্রয়োজন। হিপ সেগমেন্ট আমাদের কি করে গ্রো করে এবং শ্রিঙ্ক করে যেভাবে আমাদের প্রয়োজন। সো আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সময় আমাদের যেই ভেরিয়েবল গুলো আমরা ইউজ করি বা আদার্স যে কোড গুলো আমরা ইউজ করি সেগুলো আমাদের কোয়ে স্টোর হয়, হিপে স্টোর হয়। বোঝা গেছে? সো এইভাবে কিন্তু আমাদের কোডের বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন জায়গায় আমরা স্টোর করতেছি। দেন হচ্ছে কম্পিউটার এগুলাকে কি করে আবার লিঙ্ক আপ করে আমাদের আউটপুট জেনারেট করে দেয়। ঠিক আছে? সো এই গেল আমাদের মেমোরি ম্যানেজমেন্ট সম্পর্কে। এখন আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট দেখবো। ঠিক আছে, যে সরি, যে আমরা একবার প্রথম দিকে যখন হচ্ছে টাইপস অফ লিঙ্ক টাইপস অফ ডেটা স্ট্রাকচার দেখছিলাম, তখন আমরা হচ্ছে চারটা টাইপ দেখছিলাম। কি কি? লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, দেন হচ্ছে আমাদের গ্রাফ ছিল, সরি আমাদের ওইখানে হিপ ছিল সম্ভবত, এবং হচ্ছে আদার্স নামের একটা সেগমেন্ট ছিল। সো ওইখানে আমাদের লিনিয়ার ডেটা স্ট্রাকচারের আন্ডারে চারটা টপিক ছিল। কি কি ছিল? চারটা টপিক আমাদের ছিল হচ্ছে, প্রথমটা ছিল অ্যারে, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে করছি। দ্বিতীয়টা ছিল আমাদের হচ্ছে স্ট্যাক, সরি দ্বিতীয়টা ছিল আমাদের হচ্ছে মূলত লিঙ্কড লিস্ট। তৃতীয়টা ছিল আমাদের হচ্ছে কি, তৃতীয়টা ছিল আমাদের স্ট্যাক। চতুর্থটা ছিল আমাদের হচ্ছে কিউ। এই চারটা সেগমেন্ট কিন্তু আমাদের এই যে আমাদের টাইপস অফ ডেটা স্ট্রাকচার পড়ছিলাম সেখানে ছিল। সো ওইগুলা থেকে আমি কি বলছিলাম, একবারে শুরুতে বলছিলাম লিঙ্ক লিস্টই হচ্ছে মূলত আদার্স যা কিছু পড়বো আমরা এই সেমিস্টারে সবগুলার কি বলবো প্যারেন্ট, যে সবগুলাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো যদি আমরা লিঙ্ক লিস্টটা ভালো মতো আমরা ক্লিয়ার করতে পারি। লিঙ্ক লিস্ট সম্পর্কে যদি আমরা ভালো মতো নলেজ রাখি তাহলে বাকি সবকিছু কমপ্লিট করতে আর আমাদের কোনো সমস্যা হবে না। সো এখন আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে আজকের ক্লাসে মূলত আমরা লিঙ্ক লিস্ট সম্পর্কে পুরো পড়বো না। লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, জাস্ট পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝবো, কোনো লজিক না, কোনো কোড না। ঠিক আছে? সো এটা আমরা দেখবো। এবং লিঙ্ক লিস্ট এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এখানের মধ্যে এই যে তিনটা আছে এই তিনটা মূলত হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরির মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং অ্যারেটা মূলত আমাদের স্ট্যাটিক মেমোরি বা এসএমএ। ঠিক আছে? সো ডাইনামিক মেমোরির মাধ্যমে কিন্তু আমরা এগুলা সলভ করতে পারি। ঠিক আছে, এখন আমরা লিঙ্ক লিস্ট কি এবং লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে এগুলো একটু দেখি। সো লিঙ্ক লিস্টের ডেফিনেশন দিয়ে আছে, ডেফিনেশনটা জাস্ট পড়বো আমরা, বোঝার দরকার নেই কিছু আপাতত। লিঙ্ক লিস্ট ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার in which elements are not stored at a contiguous location at, এখানে আমাদের কি আছে, not stored at a contiguous location, rather they are linked using pointers। সো আমি বলছিলাম কি আমাদের সি এর বেশ কিছু জিনিস আমাদের দরকার এখানে, যেমন আমরা দেখতেছি এখানে আমাদের পয়েন্টার্স দরকার। সো এই জিনিসগুলো আমরা যখন হচ্ছে সি এর যে টপিক গুলো আছে এগুলো যখন আমরা কভার করা শুরু করবো তখন আমরা এগুলো করে ফেলবো, পয়েন্টার সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। ঠিক আছে? সো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ পয়েন্টার অনেকে ক্লিয়ার করে আসেননি আপনারা। ওকে, এবং এখানে আমরা লিঙ্ক লিস্ট পড়ার সময় আমাদের এখানে একটা লিঙ্ক লিস্টের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছে কি, এলিমেন্টস আর নট স্টোরড, এলিমেন্টস কি নট স্টোরড এট এ কন্টিজিয়াস লোকেশন। কিন্তু অ্যারেতে কি ছিল, অ্যারেতে এলিমেন্ট গুলো কি একটার পরে একটা আমাদের স্টোর করতে হতো। কিভাবে দেখেন, যে এটা আমরা একটা মেমোরি যদি ধরি, এই মেমোরিতে আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি 5 সাইজের, তাহলে প্রত্যেকটা পাঁচটা আমাদের বক্স থাকবে এবং পাঁচটায় একটার পর একটা হইতে হবে, পাঁচটার অ্যাড্রেস একটার পর একটা থাকতে হবে, তাই না? এটা তো আমরা জানি যে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন মানে কি, সবগুলা কি একটার পর একটা থাকবে। আর যখন আমরা লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করব, লিঙ্ক লিস্টের কথা হচ্ছে যে ভাই তোমার এইখানে পাঁচটাই
এইভাবে কন্টিজিয়াস একটার পর একটা থাকার দরকার নেই। তুমি একটা চাইলে এই মাথায় নিতে পারো, একটা চাইলে এই মাথায় নিতে পারো, একটা চাইলে এই মাথায় নিতে পারো, একটা এই মাথায় নিতে পারো, একটা এই মাথায় নিতে পারো। এতে করে আমাদের যে সুবিধাটা হয় যখন আমরা অ্যারে দ্বারা ডেটা স্টোর করি, তো আমরা অ্যারে দ্বারা যখন ডেটা স্টোর করতেছিলাম, প্রথমে আমরা এক্সাম্পলে দেখছি যে এখানে আমরা একটা 5 সাইজের অ্যারে থাকলে এখানে আমি 5টা ডেটা রাখলাম, আমার দেখা যাচ্ছে আমার 10টা এলিমেন্ট এখানে রাখতে হচ্ছে, আমি 5টা রেখে আমার জায়গা শেষ। এবং আমরা দেখলাম যে এখানে আরেকটা জিনিস আমাদের এখানে জায়গা দখল করে আছে, আরেকটা এলিমেন্ট বা আরেকটা কিছু আমাদের এখানে জায়গা দখল করে আছে। সো আমরা চাইলে এই অ্যারেটাকে কি এক্সটেন্ড করতে পারতাম না, কারণ কি তার তো সংলগ্ন জায়গা লাগবে। আমি অ্যারেকে যদি বলতাম যে ভাই তুমি এখানে 5টা নিছো, তুমি এইখানে আরো 5টা আমি তোমাকে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের অ্যারে কাজ করবে না, কারণ কি আমাদের অ্যারে কন্টিজিয়াসলি কাজ করে। সো এটা আমাদের অ্যারে ড্রব্যাক ছিল যে তারা একটার পর একটা না থাকলে কাজ করে না, তারা হচ্ছে খুবই ভালো বন্ধু, তারা একজনকে ছাড়া আরেকজন কাজ করে না। গেল। যখন আমরা লিঙ্ক লিস্টে আসি, লিঙ্ক লিস্ট বলতেছে আমাদের কি এলিমেন্টস আর নট স্টোরড এট এ কন্টিজিয়াস লোকেশন। এলিমেন্টের দরকার নাই যে তারা হচ্ছে কন্টিজিয়াসলি থাকবে, তারা থাকতে পারে, বাট বাধ্যবাধকতা নাই যে তাদের থাকতে হবে। তারা এক একজন এক এক জায়গায় থাকবে, বাট তারা কানেক্টেড থাকবে। কেন কানেক্টেড থাকবে? নাম থেকে আমরা বুঝতে পারতেছি, নাম থেকে আমরা বুঝতে পারতেছি কি লিঙ্কড লিস্ট। লিঙ্ক লিস্টে আমাদের অবশ্যই কি থাকতে হবে? লিঙ্কস থাকতে হবে, এবং এই লিঙ্কড গুলাকে ইউজ করে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। এবং এই যে লিঙ্কিংটা, এই লিঙ্কিংটা আমরা তৈরি করতেছি কিসের মাধ্যমে? পয়েন্টারের মাধ্যমে। অর্থাৎ আমরা এখানে পয়েন্টারের মাধ্যমে আমরা কি করি? একটা থেকে আরেকটাতে যাতায়াত করতে পারি বা লিস্ট তৈরি করতে পারি। এবং এটা আমরা হচ্ছে এখন দেখবো একটা প্রপার্টিজ, আমরা পরে পড়বো আগামী দিন, এটার মাধ্যমে আমরা দেখি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ট্রেজার হান্ট সম্পর্কে আমরা সবাই জানি, তাই না? যে আমরা দেখা যাচ্ছে আমরা সবাই গোপাল ভাঁড় দেখছি, গোপাল ভাঁড়ে দেখা যায় কি যে হচ্ছে একটা পুরানা দিনের একটা ম্যাপ থাকে, সেই ম্যাপ ধরে কি করে যে হচ্ছে একটা গুপ্তধনের সন্ধান থাকে, সেই সন্ধানের জন্য সে হচ্ছে কি বিভিন্ন জায়গায় চড়াই উতরাই করে ক্লু নিয়ে নিয়ে সেই জায়গায় যায়। ঠিক আছে, এবং ট্রেজার হান্টের সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। তো ধরে নিলাম আমাদের ট্রেজার হান্টটা শুরু হচ্ছে এইখান থেকে, এবং এটা আমাদের একটা ম্যাপ। সেই ম্যাপ অনুযায়ী আমাদের কি বলছে যে এইখানে আমাদের প্রথম এলিমেন্টটা আছে, আমরা ধরে নিচ্ছি প্রথম এলিমেন্টটা আমরা এলিমেন্ট না, আমরা ধরে নিলাম আমাদের এই ট্রেজারকে পেতে হলে আমাদের প্রথমে এই জায়গাটাতে যেতে হবে। সো অ্যাজ এ মানুষ হচ্ছে আমি কি করলাম, এই জায়গাটাতে আসলাম। এই জায়গাতে আসার পরে আমি জানি না এরপর আমাকে কি করতে হবে। তখন আমি দেখলাম কি এখানে আরেকটা জিনিস আছে যেটা আমাদের বলতেছে এই জায়গাটাতে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কি এই জায়গায় প্রথমে আসলাম, প্রথম জায়গাটা আমি চিনি, প্রথম জায়গাতে আমি আসলাম, যে আমি জানি এখানে যদি আমি যাই তাহলে আমি একটা গুপ্তধনের সন্ধান পাইতে পারি। তা আমি কি করলাম, এইখানটাতে আমি আসলাম, বা স্টার্টটা আমি জানি স্টার্ট আমাকে কই থেকে করতে হবে। তো আমি স্টার্টিং পয়েন্টে আসছি, ভালো কথা। স্টার্টিং পয়েন্টে আসার পরে আমাকে কি দেখলাম, একটা কাগজ আছে, সেই কাগজে আমাদের আরেক জায়গার অ্যাড্রেস লেখা আছে, বলছে যে গুপ্তধন যদি পেতে চাও তাহলে এখানে আসো। তো আমি কি করলাম, ভালো মানুষের মতো কোনো কিছু যাচাই বাছাই না করে আমরা কি করলাম, এই জায়গাটাতে চলে আসলাম, সেকেন্ড প্লেসে। এই জায়গাতে এসে দেখলাম আরেক ধাঁধা এখানে দিয়ে আছে, এখানে আমি এখানে এখন অবস্থান করতেছি। আরেকটা ধাঁধা আমাকে দিয়ে আছে, বলতেছে কি যে ভাই এখানে গুপ্তধন নাই, গুপ্তধন যদি পেতে চাও তাহলে আরেকটা জায়গার অ্যাড্রেস দিচ্ছি, সেখানে যাও। সো আমি কি করলাম, এখানে আরেকটা জায়গার অ্যাড্রেস আছে, কোন জায়গার? এই জায়গার অ্যাড্রেস আছে। সো আমি এই জায়গার অ্যাড্রেস পেয়ে এখান থেকে কি হাঁটি হাঁটি পা পা করতে করতে এই জায়গাটাতে চলে আসলাম। এখানে এসে আমরা কি দেখতেছি, এখানে এসে আমরা আবার দেখতেছি যে এখানে আইসা আমি গুপ্তধন পাইলাম না, এখানে আমি অবস্থান করতেছি, এখানে আরেক জায়গার অ্যাড্রেস দিয়ে আছে, সেই জায়গায় আসলাম। এখান থেকে আমি আবার পাচ্ছি না, আরেক জায়গার অ্যাড্রেস দেওয়া আছে, সেইখানে যেয়ে কিন্তু আমি আমার গুপ্তধন পেয়ে যাচ্ছি। সো এটা বুঝলে আপনাদের লিঙ্ক লিস্ট শেষ। এখানে আমি কিন্তু পুরো লিঙ্ক লিস্টটা এখানে আপনাদের রিপ্রেজেন্ট করছি। কিভাবে যে কথা হইতে পারে যে ভাইয়া এখানে লিঙ্ক লিস্ট কিভাবে আসে? ঠিক আছে, সো লিঙ্ক লিস্টটা কিভাবে আসে দেখেন, এটা করে আমরা শেষ করে দিব আজকের ক্লাস। ঠিক আছে, সো এখানে আপনারা প্রত্যেকটা জায়গাটাকে এক একটা ডেটা রাখার জায়গা মনে করেন। ঠিক আছে, ডেটা, এখানে একটা ডেটা আছে, এখানে একটা ডেটা আছে, এখানে একটা ডেটা আছে। সো আপনি 4টা ডেটা রাখছেন, এবং আপনার যে রাস্তা আছে, আপনার ইনিশিয়ালি মনে করেন আপনার কোনো রাস্তা নেই, তারা বিভিন্ন জায়গায় আছে, ডিসকানেক্টেড। সো এই যে ডিসকানেক্টেড চিত্রটা, একটু আগে আমরা যে সংজ্ঞা পড়লাম সেই সংজ্ঞার সাথে এখন মিলে না, যে আমাদের এখানে কন্টিজিয়াস জায়গার দরকার নেই। ডেটা চাইলে এই জায়গায় স্টোর হইতে পারে, এই জায়গায় স্টোর হইতে পারে, চাইলে এখানেও স্টোর হইতে পারে, এখানেও স্টোর হইতে পারে, তার যেখানে ইচ্ছা সে সেখানে স্টোর হইতে পারে, কিন্তু মেমোরির ভিতরে। এবং তারা কানেক্টেড থাকবে কিসের মাধ্যমে? পয়েন্টারের মাধ্যমে। ঠিক আছে, এবং আমি কি বলছি এখানে আমরা শুরু করার আগে, যে আমি এখান থেকে যখন যাত্রা শুরু করছি তখন আমি কি বলছিলাম, যে আমাদের বলে দিয়ে আছে যে আমরা এখান থেকে যাত্রা শুরু করব, বা আমি বাই ডিফল্ট জানি যে আমি এইখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে আমি গুপ্তধন পাবো, এটা আমি বাই ডিফল্ট জানি। ওকে, তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করছি। তো এখানে আসার পরে কি করলাম, আমি এখানে একটা সংখ্যা যাত্রা না, আমি একটু আগে তো এই উদাহরণই বললাম। তো আপাতত আমরা ধরলাম এই রাস্তাগুলো নাই, এবং প্রত্যেকটা নোডে এগুলো আমরা নাম দিচ্ছি, এক একটা নোড বা এক একটা প্লেস নাম দিচ্ছি, এগুলোকে আমরা আপাতত নোড নাম দিচ্ছি। ধরে নিলাম প্রথম জায়গাটাতে আমাদের একটা সংখ্যা স্টোর করা আছে 11।
দ্বিতীয় জায়গাটাতে আমি ধরে নিলাম একটা সংখ্যা স্টোর করা আছে 12, এখানে 13, 14। ওকে, তাহলে আমাদের যদি 11 কে আমরা স্টোর করছি, জাস্ট আমরা যখন ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা পড়ছিলাম তখন আমরা কি বলছি, আমাদের স্টোর করতে হবে এবং যখন আমাদের দরকার তখন সেটাকে আবার রিট্রাইভ করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, তাই না? সো 11 কে যে আমি এখানে স্টোর করলাম, 12 কে এখানে স্টোর করলাম, 13 কে করলাম, 14 কে করলাম, তারা কি লিস্ট হয়েছে? তারা কিন্তু লিস্ট হয়নি, কারণ কি আমি ইনিশিয়ালে ধরে নিচ্ছি তাদের মধ্যে কোনো কানেকশন নাই। তাহলে কি হচ্ছে, তারা লিস্ট হয়নি। তাহলে আমি জানলাম যে 11 আমাদের একটা সংখ্যা, একটা লিস্টের সংখ্যা 11। 11তে আসার পরে আমি আর জানতেছি না আমার নিচে কে আছে। তো এই যে নিচে কে আছে এটাকে জানানোর জন্য কি এইখানে আমাদের যদি আমি পাঠাইতে চাই, তার মানে কি এই যে জায়গাটা, এই জায়গাটার অ্যাড্রেসটা আমাদের এখানে দিয়ে দিতে হবে না? তাহলে কি প্রথম যে প্লেসে আমি আসবো, প্রথম প্লেসে আসার পরে আমাকে বলে দিতে হবে যে ভাই তুমি নদীর পাড়ে যাও, এটা একটা সাগর ধরে নিচ্ছে, এই জায়গায় আসলে তুমি দ্বিতীয় জায়গার অ্যাড্রেসটা পাবা। তাহলে আমরা এখন কম্পাইলারের মতো চিন্তা করি। কম্পাইলার কি করবে, প্রথম জায়গায় আসবে, এটা আমাদের প্রথম জায়গায় এসে একটা ডেটা পাবে, সে ডেটাটাকে রিড করলো, রিড করার পরে সে দেখতেছে দ্বিতীয় যে জায়গাটা আছে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে আছে। সো সে কি করবে, হাঁটি হাঁটি পাপা করে করে দ্বিতীয় জায়গায় চলে আসবে। দ্বিতীয় জায়গায় এসে সে দেখবে যে ও মা আরেকটা ডেটা আছে এখানে। সো সে কি করবে, সেই ডেটাটাকে রিড করবে, রিড করার পরে দেখবে যে আরেকটা জায়গার অ্যাড্রেস দিয়ে আছে, সেই জায়গাটাতে সে চলে যাবে, আসলো। এই জায়গাটাতে আরেকটা অ্যাড্রেস দিয়ে আছে, এই যে এখানে আবার অ্যাড্রেস দেওয়া থাকবে, ধরে নিলাম এই জায়গায় অ্যাড্রেস দিয়ে আছে যে হচ্ছে একটা ভয়ঙ্কর, এটা কি সাপ ধরে নিলাম, ঠিক আছে, সাপের পাশে হচ্ছে তোমাকে যাইতে হবে, ঠিক আছে। সো এই অ্যাড্রেস ধরে আমরা আবার কি করলাম, এখানে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা এসে দেখতেছি আমাদের এখানে আর কেউ নেই, তো আমরা এখানে টার্মিনেট করে দিলাম। তো এই যে আমরা কানেকশন গুলা দিচ্ছি, এই কানেকশন গুলো আমরা মূলত দিচ্ছি পয়েন্টারের মাধ্যমে। এবং আমরা কিভাবে দিচ্ছি এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটুকুই। কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে, বা আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানান কাইন্ডলি, বা কোথায় ইমপ্রুভমেন্ট দরকার। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। এবং হচ্ছে আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি যে আপনাদের হচ্ছে 3 দিন, ঠিক আছে, যে 3টা ক্লাস আপনাদের ফ্রি থাকবে। 22 তারিখ, আজকে 22 তারিখে ক্লাসটা হয়ে গেল, 24 তারিখে আপনাদের আরেকটা ফ্রি ক্লাস থাকবে এবং 26 তারিখে আপনাদের আরেকটা ফ্রি ক্লাস থাকবে, অর্থাৎ 3টা ক্লাস আমরা ফ্রি দিচ্ছি। এবং এই 3টা ক্লাসই হচ্ছে আমাদের 22, 24 এবং 26 তারিখ রাত 8:30টার সময় অনুষ্ঠিত হবে এবং সবগুলাই লাইভে হবে হোপফুলি। এবং আপনাদের একটা অফার আছে আপনাদের, সেটা হচ্ছে আপনাদের রেগুলার যে ডেটা স্ট্রাকচার কোর্সটা আছে এটা মূলত হচ্ছে আপনাদের 1400 টাকা করে, 50% ডিসকাউন্টের পর 1400 টাকা করে আপনারা কিনতে পারবেন। বাট আপনারা যদি একই সাথে 3 জন এটাকে পারচেস করেন তাহলে আপনাদের এটা 4200 টাকার বদলে আপনারা এটা 3600 টাকায় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং এটার সময়সীমা হচ্ছে আগামীকাল রাত 12টার মধ্যে, ঠিক আছে। সো হোপফুলি আজকের ক্লাস ভালো লাগছে আপনাদের। আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। পোলাপাইন কোনো রেসপন্সই করে না।